ওরা 15 বছর সময় পেল দেখানোর, একটা সেফটি পিনের কারখানা করে দেখাতে পারলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদেরকে দেখিয়ে দিলেন যে সরকারে থাকলে কিভাবে কাউকে 5 মিনিট রাস্তা আটকাতে দিতে নেই, অথচ উনি 21 দিনের ওপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে বসেছিলেন। এটা আমি বলছি যে আজকের দিনের বামপন্থাকে আজকের মতো করে কন্টেম্পোরাইজ হতে হবে। এই তরুণ নেতাদের নাম ঘোষণা করছেন তাদের অভিভাবক কমরেড বিমান বসু, আর আমাদের এই নেতারা কেউ কোনো বিজেপি তৃণমূলের ডাস্টবিন থেকে তুলে আনা নেতা নয়। নাকি নেতৃত্বের অভাব? প্রাসঙ্গিকতা হারিয়েছে আমি বলবো না, তবে এইটা অবশ্যই আমার মনে হয় যে রিইনভেন্ট করা উচিত। এবারের বাজেট কিরকম হয়েছে? দেখুন, রাজ্যের জন্য কিছু নেই, এটা তো ঘটনা, এটা তো মিথ্যে কিছু নয়। এই পশ্চিমবাংলাকে গত 11 বছরে একটা কেন্দ্রের সরকারের ভারী শিল্প দিয়েছে। যেহেতু এইবার বিজেপি গভর্নমেন্টটা মাইনরিটি গভর্নমেন্ট, বিজেপির আগের দুবারের মতো এইবার বিজেপির অ্যাবসলিউট মেজরিটি নেই, সুতরাং বিজেপির আর তৃণমূলের মধ্যে বোঝাপড়া রয়েছে। ধর্মের নামে লোক খেপিয়ে ভাবছে একটার পর একটা ভোট করবে। আমি একটা সস্তা একটা রিলিজিয়াস সেন্টিমেন্টকে ব্যবহার করে আমি আমার ভোটটা পার করতে পারি। কিন্তু এইটুকু বলতে পারি, দেখুন, আমাদের কাছে লড়াইটা শুধুমাত্র রাজনীতিকে ধর্মমুক্ত করার লড়াই না। কোনো একটা পঞ্চায়েতে প্রার্থী হতে না পারলে দলবদল করাটা খুব সহজ ব্যাপার হয়ে গেছে। আজকে সকালবেলা অব্দি একটা দল করছি, পঞ্চায়েতে ক্যান্ডিডেট হতে পারলাম না, বিকেলবেলা আমি অন্য দলে। বাম আমলেও রাজনৈতিক হিংসা ছিল, এই ইতিহাস কি মানবেন? অবশ্যই মানবো। ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো। 21 থেকে 26-এর মধ্যে আমি কোনো ইতিবাচক পরিবর্তন দেখিনি, সত্যি কথা বলতে। কেউ আমায় দেখিয়ে দিলে আমি খুশি হব। আমাদের নেতৃত্ব যোগ্য কি যোগ্য না সেটা শুধুমাত্র ভোটের রেজাল্ট দিয়ে আলোচিত হচ্ছে। যারা জেলে যাচ্ছে, এই অনুব্রত বলুন, মদন মিত্র বলুন, পার্থ চ্যাটার্জি বলুন, এদের খারাপটা কি হলো বলুন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেবি আনলিশড। ডেবি আনলিশডের আরো একটা নতুন এপিসোড, নতুন ভাবে আড্ডা, নতুন একজনের সঙ্গে। আমার কাছেও নতুন নয়, আপনাদের কাছেও নতুন নয়, তবে ডেবি আনলিশড পডকাস্টের জন্য একদম নতুন, কারণ প্রথমবার আমাদের আড্ডায় আজকে এসেছেন এমন একজন মানুষ যিনি হতে চেয়েছিলেন ক্রিকেটার, কিন্তু এখন হয়ে গেছেন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা, বলা যায় তরুণ নেতা। কারণ তার কথা, তার বক্তৃতা, তার যেকোনো ধরনের ভাষণ আমার ভীষণ ভালো লাগে। অর্থাৎ সুবক্তা হিসেবে ভীষণ পরিচিত তিনি, এবং আমারও ভীষণ পছন্দের একজন মানুষ যার কথা শুনতে আমি পার্সোনালি খুব ভালোবাসি। সেরকমই একজন মানুষ শতরূপ ঘোষ আজকে আমার গেস্ট। ওয়েলকাম শতরূপ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সবেমাত্র বাজেট গেল, আমরা একটু বাজেট দিয়ে শুরু করব। তার আগে বলি, এই যে সুবক্তা, কারণ আমি যখনই আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আপনার কথা শোনাই যায়, যে কোনো একটা ইস্যু নিয়ে আপনাকে কোনো চ্যানেল হয়তো জিজ্ঞেস করলো, তার উত্তর দিচ্ছেন, বা কোনো একটা ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আপনি আপনার মতামত দিচ্ছেন, এবং সেটা এত গুছিয়ে এত সুন্দর করে আপনি প্রেজেন্ট করেন যে সুবক্তা হিসেবে একটা পরিচিতি পেয়েছেন। এটা কতটা উপভোগ করেন? উপভোগ করি না যে এমন নয়, তবে আমার এইটাও আমি মনে করি, বিশ্বাস করি যে সুবক্তা না হয়েও অনেকে রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন অতীতে রেখেছেন বা আজও রাখছেন। মানে ঠিক। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট ভালোভাবে নিজের কথাটাকে লোকের কাছে নিয়ে যেতে পারাটা অবশ্যই একটা, কি বলবো, একটা জরুরি কাজ রাজনীতিতে। কেননা রাজনীতিতে বা যেকোনো ধরনের এই ধরনের কাজের মধ্যেই তো মানে হোয়াট ইউ ওয়ান্ট পিপল টু লাইক কমিউনিকেট অর হোয়াটএভার, সেটা আপনি কত ভালো করে করতে পারছেন তার তো একটা গুরুত্ব আছেই। কিন্তু হুম, হুম। এরকম অনেকেই আছেন, মনে করুন, ধরুন তিনি হয়তো খুব ভালো বক্তা নন, হয়তো মিডিয়াতে বা ইভেন জনসভায় খুব ভালো বক্তা নন। কিন্তু যদি আপনার মাঝরাত্রির বেলা কোনো ক্রাইসিস হয় আপনার, কি আমার কি কারুর, আমি জানি যে আর কেউ থাক কি না থাক সে থাকবে। মাঝরাত্রির বেলা দরকার হলে যদি রক্তের দরকার হয় সে এসে রক্ত দেবে। যদি কাউকে হাসপাতালে নিয়ে যেতে হয় হাসপাতালে নিয়ে যাবে। আমার বিপদে আপদে আমার সঙ্গে থাকবে। এবার সে হয়তো খুব ভালো বক্তা নয়। তা বলে কি সে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক কর্মী নয়? সুতরাং আমি উপভোগ করি যেটা আপনি জিজ্ঞেস করলেন। কিন্তু আবার এতেই আমি স্ট্যাগনেটেড থাকতে চাই না। আমি মনে করি যে তার বাইরেও আরো অনেক কিছু করার আছে, যেগুলো কিনা হয়তো আমারও অনেক কিছু আরো শেখার আছে বা কন্ট্রিবিউট করার আছে। আচ্ছা, সাধারণত ডিবেটে কি হয়? আপনি জানেন না যে আপনার কাছে কি প্রশ্ন আসতে চলেছে বা কি প্রশ্ন আসবে, বা অপর পক্ষ যারা রয়েছেন অন্য রাজনৈতিক পন্থার মানুষ তারা কি বলবেন, সেখানে কাউন্টার কিভাবে করবেন। কিন্তু যেকোনো জনসভা হোক বা যেখানে আপনি প্রিপেয়ার হয়ে যেতে পারেন যে আপনি কি বলবেন, এবং সেখানে আপনি যা বলবেন সেটাই সাধারণ মানুষ শুনবে। তো সেক্ষেত্রে কি প্রিপারেশনটা নিয়ে যান, নাকি সেটা ইনস্ট্যান্ট যেহেতু মানে কোথায়, ডিবেট না জনসভায়? কোথায় বলছেন? জনসভায়? হ্যাঁ, নিয়ে যাই।
তো মানে এখনো নিয়ে যেতে হয় এত বছর পরে নাকি? হ্যাঁ, মানে কি বলুন তো, আগে যে অর্থে প্রিপেয়ার করতে হতো হয়তো সেই অর্থে নয়। মানে আগে এরকম হয়েছে, আমি যখন কলেজে পড়ি তখন এরকমও হয়েছে যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছি আমি গিয়ে পরে কি বলব। এখন অবশ্যই সেটা করতে হয় না। কিন্তু এখন বিষয়টা নিয়ে বলব, আর এখন প্রিপারেশন এর মধ্যে একটা জিনিস হয়েছে কি, ধরুন আগে একটা সীমিত গণ্ডির মধ্যেই হয়তো ছিল ব্যাপারটা। আমি যখন কলকাতায় শুধুমাত্র হয়তো কিছু মিটিং করতাম বা ইত্যাদি। আমি ১ম শুরু করেছিলাম আশুতোষ কলেজে যখন পড়তাম, তখন হাজরা এলাকায় মিটিং মিছিল করার মধ্যে দিয়ে। তো তখন হাজরা এলাকার কোন পাড়ায় কি ঘটছে না হচ্ছে সেই সম্পর্কে আর ধারণা থাকলেই হতো। এবার সেটা ক্রমশ বেড়ে হলো দক্ষিণ কলকাতার মধ্যে। তো সুতরাং ওই ঢাকুরিয়ায়, কসবায়, রাসবিহারীতে, টালিগঞ্জে কি হচ্ছে, গড়িয়াহাটে কি হচ্ছে এটা জানলে হতো। সেখান থেকে হলো কলকাতার মধ্যে। কলকাতার হয়তো মানিকতলা কি বেলেঘাটায়, যে মানে যেখানে হয়তো আমি সামাজিকভাবে অতটা ইন্টিগ্রেটেড ছিলাম না হয়তো তার আগে অব্দি বা রাজনৈতিকভাবে, সেখানকার বিষয় জানতে হতো। এখন যেটা হয়েছে যে পশ্চিমবাংলার, ধরুন আমি আজ যদি আলিপুরদুয়ারের একটা আদিবাসী এলাকায় কি চা বাগানে সভা করি, পরের দিন সভাটা হয়তো করতে হচ্ছে পুরুলিয়াতে হুম, জঙ্গলমহলের হুম। কোথাও একটা। তারপরের দিনের সভাটা হয়তো মনে করুন সল্ট লেকে। একটা অত্যন্ত মানে উচ্চবিত্ত মানুষ বসবাস করছেন এমন একটা পাড়ায়। সুতরাং এই প্রতিটা এলাকার সেখানকার কি রিয়েলিটি, সেখানকার কি আ কোন বিষয়টা কোথায় গুরুত্বপূর্ণ, যে ধরনের মানুষেরা থাকেন তাদের পেশা কি, তাদের সামাজিক বিন্যাস, তাদের সোশ্যাল ডিস্ট্রিবিউশন কি, সেই অনুযায়ী আমি কোথায় কি বলবো সেটাকে প্রিপেয়ার করা। হুম, হুম। এইটা তো একটা প্রিপারেশন তো বটেই। যে প্রিপারেশনটা হয়তো আমার আগে করতে হতো না। এখন হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে হাত পা ছড়াটা প্রিপেয়ার করতে হয় না। কিন্তু আবার এই প্রিপারেশনটা নিতে হয়। কারণ আগেই চ্যালেঞ্জটা ছিল না, আছে সেটা আছে। একটা সময় আমি যখন এসএফআই করতাম তখন আমি দিল্লি থেকে মানে এসএফআই এর একটা কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম। তো তখন মনে করুন মধ্যপ্রদেশে, তখন চম্বলের মধ্যে, গোয়ালিয়র চম্বলের মধ্যে একটা মিটিং করছি। সেখানে আমাকে যেটা বলতে হবে, আর পরের দিন হয়তো ত্রিপুরাতে একটা মিটিং আছে। কি হয়তো মনে করুন তামিলনাড়ুর একটা মিটিং আছে। সেখানে কি বলবো? কি একদম। মনে করুন দিল্লি ইউনিভার্সিটি ইলেকশন, তার আগে দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে মিটিং। হুম, হুম। সেখানে বিষয়টা পাল্টে যেত। তো এখন আবার এই প্রিপারেশন গুলো নিতে হয়। আচ্ছা। আচ্ছা, এবার একটু বাজেটে আসি। কারণ জাস্ট কিছুদিন আগেই বাজেট পেশ হলো। আ যেটা আ সাধারণভাবে প্রত্যেকবারই হয় বাজেট পেশের পর। যেমন এবারও প্রধানমন্ত্রী তিনি যে বাজেট পেশ হয়েছে, আ খুব ভালো বাজেট এবং খুব প্রশংসা করেছেন অর্থমন্ত্রীর। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এখানে দেখছেন রাজ্যের জন্য তেমন কিছুই নেই। তার বিরোধিতা করছেন এবং অনেক কিছু বলেছেন। আপনাদের বা আপনার মতে এবারের বাজেট কিরকম হয়েছে? দেখুন, রাজ্যের জন্য কিছু নেই এটা তো ঘটনা। এটা তো মিথ্যে কিছু নয়। কিন্তু আবার আর কারণ এটাও ঘটনা যে দেখুন বিজেপি একটা পলিটিক্যাল মানে ইনটেন্ট এ যে বাজেট করছে ওটা কম্পালশন এর মধ্যে আছে, এটাও সত্যি। কারণ আমরা দেখেছিলাম যে যেহেতু এইবার বিজেপি গভর্নমেন্টটা মাইনরিটি গভর্নমেন্ট, বিজেপির আগের দুবারের মতো এইবার বিজেপির অ্যাবসলিউট মেজরিটি নেই। সুতরাং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাপোর্টের উপর ডিপেন্ড করে আছে তাদের সরকার থাকা না থাকাটা। সুতরাং এর আগেও আমরা দেখেছি বিহারের জন্য এবং অন্ধ্রপ্রদেশের জন্য হাত খুলে বিভিন্ন প্যাকেজ দিচ্ছেন। কিন্তু আপনি নন বিজেপি স্টেট ছেড়ে দিন। এমনকি বিজেপি শাসিত রাজ্য যেগুলো, যেখানে তো বিজেপির গভর্নমেন্ট আছে, তারাও সেই জিনিস পাচ্ছে না যা কিনা নীতিশ এবং নাইডু পাচ্ছেন। হুম, হুম। তো এই কম্পালশন তো আছে, এটা তো সত্যি কথা। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাকে নিয়ে কথা বলার কতটা নৈতিক অধিকার রয়েছে আমার সেই নিয়ে প্রশ্ন আছে। কারণ আমরা এটাও দেখেছিলাম যখন রাজ্যে যখন আমাদের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষে ছিলেন। উনি কংগ্রেস বা বিজেপি যখন যার গভর্নমেন্ট থেকেছে উনি মোটামুটি তখন সেই গভর্নমেন্টের মন্ত্রী থেকেছেন। তখন তো মানে শি ইউজড টু টেক আস লাইক আ ভেরি ভোকাল স্ট্যান্ড। এই নিয়ে উনার কোনো লুকোচুরি ছিল না। একদম ভোকাল স্ট্যান্ড নিতেন যে পশ্চিমবাংলাকে কিছু দেওয়া যাবে না। কেননা রাজ্যে ওখানে বামফ্রন্টের সরকার রয়েছে। মানে ইভেন আপনি বাজেট ছেড়ে দিন, যখন আয়লা হয়েছে, এত বড় একটা ন্যাশনাল ক্যালামিটি হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন মনমোহন সিংকে যে ১ পয়সা ওয়েস্ট বেঙ্গলকে রিলিফ দেওয়া যাবে না। সু এবং তখন যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী একটা সময় জ্যোতিবাবুর উদ্যোগেই গোটা দেশের যে নন কংগ্রেস, সেই সময় কংগ্রেস পাওয়ারে ছিল, তো নন কংগ্রেস রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে কনভেনশন হয়েছিল। কাশ্মীরে ফারুক আব্দুল্লাহ সেই সময় মানে হুম, হুম। জম্মু কাশ্মীরের তখন উনি মুখ্যমন্ত্রী। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন যে, "দিল্লির ঘাড়ে চাপিয়ে দোষ, পার পাবে না জ্যোতি বোস।" সুতরাং দিস ইস হোয়াট শি হ্যাজ অলওয়েজ বিন ডুইং। হুম, হুম। সুতরাং উনার কথাটা, উনি আজ যেটা বলছেন পশ্চিমবাংলা বঞ্চিত হয়েছে, কথাটা অবজেক্টিভলি সত্যি হলেও উনার কতটা সাবজেক্টিভ মানে মোরাল অথরিটি রয়েছে এটা বলার, এই নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। একদম। আচ্ছা, এটার মধ্যে বেশি যাচ্ছি না। কারণ আ এরকম অনেক কিছু আছে যেহেতু আগামী দিনে খুব কম সময়ের মধ্যেই আমাদের নির্বাচন। তো সেটা নিয়ে অনেক কিছু জানার আছে। কিন্তু ২০১১ র পর ১৫ বছর কেটে গেছে। হুম, তাই তো? হুম। আজও বামফ্রন্ট ক্ষমতার বাইরে। মানে এই যে একটা দীর্ঘ জার্নি বা দীর্ঘ পথ, তাহলে কোথাও কি বাম রাজনীতি এই যে মানে সময়ের প্রাসঙ্গিকতা সেটা হারিয়ে ফেলেছে? কোথাও কি তাল কেটেছে বা কি দেখুন মনে হয়? নাকি প্রাসঙ্গিকতা হারিয়েছে। নেতৃত্বের অভাব?
প্রাসঙ্গিকতা হারিয়েছে আমি বলব না। তবে এইটা অবশ্যই যে আমার মনে হয় যে রিইনভেন্ট করা উচিত। এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আরো কন্টেম্পোরারাইজ করা উচিত এবং সেই চেষ্টা আমরা করছি। ইন ভেরিয়াস ওয়েজ। এরকম অনেক বিষয় ছিল না যে ধরুন বাম রাজনীতিতে বলে না, কোনো রাজনীতিতেই ছিল না যেগুলো কিনা আজকের রাজনীতিতে থাকা জরুরি বলে আমরা মনে করি সেগুলোকে আমরা ইনকর্পোরেট ধরুন মনে করুন এনভায়রনমেন্ট, হুম। এনভায়রনমেন্ট প্রোটেকশন সেইটাকে নিয়ে এটা কখনোই সেই অর্থে দেখবেন আমাদের দেশে রাজনীতির কোনো এজেন্ডা ছিল না। কিন্তু আজকের দিনে আমরা মনে করি যে এনভায়রনমেন্ট প্রোটেকশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা এবং স্লোগান হওয়া উচিত রাজনীতিতে। আমার গাছপালা বাঁচছে কিনা, জঙ্গল রক্ষা হচ্ছে কিনা, আমার পাহাড় ধ্বংস করা হচ্ছে নাকি, সেখানকার ন্যাশনাল হ্যাবিটেট প্রোটেক্ট করা হচ্ছে, ন্যাচারাল টোপোগ্রাফি রক্ষা করা হচ্ছে, শহরে পুকুর ভরাট হচ্ছে কিনা। হুম, হুম। এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যেটা কিনা থাকা দরকার। মনে করুন আমি বলছি আপনাকে ধরুন একটা কথা আমরা আরজি করের মুভমেন্টের সময় থেকেই আমাদের মনে হয়েছিল এবং আমরা ওটাকে আমরা আমাদের সামনের দিনে আমাদের রাজনীতির এজেন্ডা করতে চাই। ধরুন মনে করুন আমি আপনাকে বলছি, আমি যখন নিজে ছোট ছিলাম বা মানে ইফ আই লুক ব্যাক হয়তো দেখা যাবে আমিও কখনো এমন অনেক কথা বলেছি, আমি হয়তো বুঝে বলিনি কিন্তু না বুঝেই বলেছি। যেগুলো কিনা আজকের দিনে আমি বুঝতে পারি কথাগুলো insensitive কাইন্ড অফ যেরকম? ধরুন কাইন্ড অফ বডি শেমিং আমি যখন ছোট ছিলাম, যখন বড় হচ্ছি, তখন যার চেহারা একটু ভারী তাকে সেরকম কোনো বন্ধুকে মোটু বলাটা না, কেউ ওটাকে কোনো অপরাধ বলে মনেই করত না। হুম, হুম। এমন নয় যে আমি জেনে শুনে অপরাধটা করেছি। কিন্তু আজকে আমি বুঝতে পারি যে এইটা বলাটা কি কারো গায়ের রং তুলে কমেন্ট করাটা কি আমি বলছি সেটা কোনো যে খুব খারাপ লাগা থেকে বা খুব ব্যঙ্গ থেকে আসতো তা নয়। সেটা হয়তো একটা চিহ্নিতকরণ ছিল এবং সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু আজকের দিনে নতুন যে ভ্যালু সিস্টেম, নতুন যে সেনসিবিলিটি গুলো আমাদের সামনে এসেছে তাতে আমরা বুঝতে পারি যে এগুলো ইনসেনসিটিভ, এগুলো করা উচিত না। দেয়ার আর থিংস দ্যাট উই নিড টু আনলার্ন। হয়তো আমিও এমন কখনো কোনো কথা বলেছি যেটা কিনা হয়তো একজন মহিলার জন্য খুব একটা সেনসিটিভ নয় কথাটা। আমি যে খুব বুঝে বলেছি এমন নয় কিন্তু ওটা আমাদের সোশ্যাল এডুকেশন এর মধ্যেই ছিল। কিন্তু এখন যখন বুঝতে পারি এইটা ঠিক হয়নি তখন এটাকে আনলার্ন করতে হয়েছে। তা হুম, আমরা হুম। এটা মনে করি যে নতুন দিনের যেরকম ৬০-৭০ এর দশকে কমিউনিস্ট পার্টি সেই সময়টাকে অ্যাড্রেস করেছিল। আজকে ২০২৫, ২৬, ২৭ সালের কমিউনিস্ট পার্টিকে আজকের সময়কে অ্যাড্রেস করতে হবে। আমরা যেমন মনে করি ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা আবার দায়িত্ব পাই, একটা এসেনশিয়াল চেঞ্জ, দুটো এসেনশিয়াল চেঞ্জ যা কিনা আমরা পশ্চিমবাংলার এডুকেশন সিস্টেমে আনতে চাই। এক হচ্ছে পশ্চিমবাংলায় যাতে আরো বেশি করে সায়েন্টিফিক টেম্পারামেন্ট মানুষের মধ্যে তৈরি হয় এবং রাইট ফ্রম দি চাইল্ডহুড। তার জন্য এডুকেশন সিস্টেমে যা পরিবর্তন আমরা আনতে চাই। সেকুলার চিন্তাভাবনা, সায়েন্টিফিক চিন্তাভাবনা, বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা, কুসংস্কার, জাতপাত, ধর্মের বিভেদ এই ধরনের বিষয়গুলোর সম্পর্কে একটা স্বাভাবিক অ্যাপ্যাথি যেন ছোটবেলা থেকে মানুষের মধ্যে তৈরি হয়। এক সেইটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে স্কুল এডুকেশন স্তর থেকে এমন শিক্ষা পশ্চিমবাংলা সিলেবাসে আনতে চাই যাতে একজন একটি ছেলেও যখন ছোট থেকে বড় হবে, সে যখন একটি বাচ্চা ছেলে থেকে যখন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে উঠবে, সেও যেন জেন্ডার সেনসিটিভ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে বা বড় হয়। ইন দ্য সেন্স যেন কোনো পুরুষও আমাদের সমাজে এমন পুরুষ তৈরি না হয়, যার কোনো কথায়, বার্তায়, চোখের চাউনিতে, কোনো একটা ক্যাজুয়াল কোনো ইয়ার্কিতে, কোনো হাতের জেস্চারে তার আশপাশের কোনো মহিলার জন্য, এমনকি তার পরিবারের মধ্যে কোনো মহিলার জন্য সেটা একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ওকে। এই ধরনের আ মানে আমি বলছি যে এই ধরনের এজেন্ডা গুলোকে বা এই ধরনের যে কি বলবো? যে আ ইস্যু গুলো ভাবনাগুলো রয়েছে। হুম। এগুলোকে আমার মনে হয় যে আজকের দিনের বামপন্থাকে এইগুলোকে নিয়ে চলতে হবে। এইগুলো আজকের দিনের বামপন্থাকে আরো এটা হয়তো মার্কস, এঙ্গেলস এই অর্থে লিখে যাননি। কেননা তারা তাদের সময় মতো করে একটা ইয়ে করে গেছিলেন। কিন্তু আজকের দিনের বামপন্থাকে এই পরিবেশ থেকে শুরু করে জেন্ডার পলিটিক্স থেকে শুরু করে এই বিষয়গুলোকে বা কাস্ট পলিটিক্স এগুলোকে অ্যাকোমোডেট করেই সামনের দিকে এগোতে হবে। কিন্তু আপনি আনলার্ন এর কথা বললেন। কোন জিনিসগুলো যেটা বামফ্রন্ট সেই সময় করেছে যেটাকে আনলার্ন করতে চাইছেন আবার নতুন দেখুন করে? বামফ্রন্ট কিছু একটা করেছে যেটাকে আনলার্ন করতে চাইছে বলে আমার ওইভাবে আমি ভেবে বলিনি। ওটা আমার মনে হয় না। হুম, হুম। তবে আপনি যদি বলেন যে এখানে আপগ্রেড করা, আমি বলছি ৭০ দশকে যে ভাষায় কথা বলা হতো সেটা যদি সেই সময়কার জন্য যথার্থ ভাষা হয়ে থাকে তাহলে আজকের দিনে যেটা জেন জি ল্যাঙ্গুয়েজ যেটা যে ধরনের উদাহরণগুলো, যে ধরনের বিষয়গুলো সেইগুলোকে নিয়ে আজকের দিনে কথা বলতে হবে। সেই অর্থে যদি আপনি ওটাকে আনলার্ন করা বলেন আনলার্ন, যদি আমি এটাকে আনলার্ন হিসেবে দেখছি না। অ্যাকচুয়ালি কি হয় বলুন তো? মানে হয়তো আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন বলে পরবর্তীকালে হয়তো ট্রিগোনোমেট্রির অনেক ফর্মুলা আবিষ্কৃত হয়েছে যেটা কিনা ঐখান থেকে শুরু হয়েছিল। কি বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কৃত হয়েছে। সুতরাং এগুলো প্রত্যেকটা হচ্ছে একটার উপর একটা, তার উপর একটা মানে কি বলবো বাড়ির ফ্লোর নির্মাণের মতো করে দেখতে পারেন। তো এটা আমি বলছি যে আজকের দিনের বামপন্থাকে আজকের মতো করে কন্টেম্পোরাইজড হতে হবে। আচ্ছা এই যে যেটা প্রশ্নটা এক্সাক্টলি রেখেছিলাম যে ২০১১ র পর এতগুলো বছর কিন্তু
কোথাও বামফ্রন্টের মানে সময়ের সঙ্গে সঙ্গে যেন প্রাসঙ্গিকতা হারাচ্ছে এরকম একটা সিনারিও বিশেষ করে এ রাজ্যে দেখা যাচ্ছে এবং সেখানে সেটা কি আপনারা কখনো ফিল করেছেন যে আপনাদের মধ্যে নেতৃত্বের কোথাও একটা অভাব রয়েছে? না মানে কি ভেতরের দেখুন, গল্পটা কি? নেতৃত্বের অভাব বা আমাদের নেতৃত্ব পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্ব এটা আমি বলছি না। কিন্তু আবার এইটাও আপনাকে বলছি যে দেখুন, আসলে কি হয় এই বিষয়গুলো এরকম না, মানে nothing succeeds like success, nothing fails like failure. যতক্ষণ আমরা ভোটে জিতছি ততক্ষণ পর্যন্ত এই নেতৃত্বকেই মনে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব। আর যখন কেউ হারছে তখন মনে হবে না এদের দ্বারা কিছু হবে না। কালকেই আবার জিতলে আবার দেখবেন আপনি তখন বলবেন যে না, বামফ্রন্টের নেতৃত্ব দেখিয়ে দিল যে কিভাবে কতটা কোণঠাসা হয়ে ফিরে আসতে হয়। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এটা আমি কদিন আগেও কোথাও একটা বলছিলাম, কোনো একটা বোধহয় এরকম কোনো একটা পডকাস্টে বা কোথাও একটা। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা ছোটবেলা থেকে এইটা বলতে শুনেছি হুম, সবাইকে যে উনার দ্বারা কিছু হবে না জীবনে। উনি আছেন বলেই পশ্চিমবাংলায় সিপিএম এর এত বাড়বাড়ন্ত। কেননা এত অযোগ্য নেত্রী কেউ হয় না। মানে আমার মনে আছে ব্রাত্য বসু সেই সময় আ একটা ২০০৬ আমরা যেবার জিতলাম, তারপরে ব্রাত্য বসু আনন্দবাজার পত্রিকার নাটক লিখেছিলেন। একটা ওই একটা স্যাটারিক্যাল নাটক লিখেছিলেন। আচ্ছা। তো তাদের সেই নাটকের কনটেন্টটা ছিল যে মার্কস পশ্চিমবাংলায় স্বর্গ থেকে নেমে এসছে। কারণ দেখতে যে আমার পার্টির এত খারাপ অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশে। রাশিয়ায় আমার দল পড়ে গেছে, চায়নায় লোকে বলে নাকি আমার দলটার কমিউনিস্ট নেই। তো সেখানে পশ্চিমবাংলা কি এমন জায়গা যেখানে আমার পার্টি প্রত্যেক বছর জিতছে? হুম, হুম। রহস্যটা কি? বলে কার্ল মার্কস পশ্চিমবাংলায় একটা সার্ভে করতে এসছেন। এসে পশ্চিমবাংলায় তার ৫ ধরনের মানুষের সঙ্গে দেখা হয়েছে। তো একজন হচ্ছে শুধুই সিপিএম। সে সিপিএম ছাড়া কিছু বোঝে না। একজন হচ্ছে তবুও সিপিএম। যে তার সিপিএম এর ব্যাপারে কিছু criticism আছে কিন্তু তবু সিপিএম এইগুলো ভালো করেছে ইত্যাদি, ইত্যাদি। একজন না সিপিএম, সে সিপিএম কে পছন্দ করে। এরকম ৫ ধরনের মানুষ আছে। তো সেই শুধুই সিপিএম যে লোকটা, যে এখন মানে সিপিএম বলতে অন্ধ, মানে সিপিএম এর বাইরে কিছু বোঝে না। তো সে মার্কসকে বোঝাচ্ছে যে, "জানেন তো আমাদের রাজ্যে সবাই সিপিএম। এখানে কৃষক সিপিএম, শ্রমিক সিপিএম, শিক্ষক সিপিএম, বুদ্ধিজীবী সিপিএম, কবি সিপিএম। আর মমতা ব্যানার্জি হচ্ছেন সবচেয়ে বড় সিপিএম। কেননা উনি যে কদিন বিরোধী নেত্রী আসেন সে কদিন সিপিএমকে কেউ হারাতে পারবে না।" এটা ব্রাত্য বসু লিখেছিলেন। আর সেই মমতা ব্যানার্জি তার ৫ বছর পরে সিপিএমকে হারালো এবং ব্রাত্য বসু সেই গভর্নমেন্টের মন্ত্রী হলেন। সুতরাং আমি কথাটা এইটা বলার জন্য বললাম যে ডেফিনিটলি দেখুন লিডারশিপের সবারই উন্নতি করার সুযোগ রয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের নেতৃত্ব যোগ্য কি যোগ্য না সেটা শুধুমাত্র ভোটের রেজাল্ট দিয়ে আলোচিত হচ্ছে। আপনি কি মনে করেন না যে এইটাও একটা যোগ্যতা আমাদের নেতৃত্বের যে এখন একটা পঞ্চায়েতে প্রার্থী হতে না পারলে দলবদল করাটা খুব সহজ ব্যাপার হয়ে গেছে। একদম। হ্যাঁ, মানে আজকে সকালবেলা অব্দি একটা দল করছি, পঞ্চায়েতে ক্যান্ডিডেট হতে পারলাম না, বিকেলবেলা ঠিক, আমি অন্য দলে। ঠিক। অর্জুন সিং গিয়ে স্টেজে গিয়ে বসে আছে মমতা ব্যানার্জির স্টেজে, এই আমার নামটা ঘোষণা করা হবে প্রার্থী হিসেবে। নাম ঘোষণা হলো না, স্টেজ থেকে নামলেন, পার্টি অফিসে গেলেন, মমতা ব্যানার্জির ছবি নামিয়ে মোদির ছবি টাঙিয়ে দিলেন। দিয়ে বললেন আমি বিজেপি হয়ে গেলাম। এমতাবস্থায় ১৫ বছর সরকারে না থেকে এত রকমভাবে মার খেয়ে মিথ্যে মামলায় জেল খেটে এত কোণঠাসা হয়েও আমাদের নেতৃত্বরা দল পাল্টায়নি। তারা কি চাইলে পারতেন না ট্রু। যে কম্প্রোমাইজ করতে, এই করতে, সেখানে চলে যেতে? এটা কি হুম, আপনি হুম। নেতৃত্বের যোগ্যতা মনে করবেন না? আজকে যখন একটা কাউন্সিলর, সেই কাউন্সিলরেরও মানে ৳৫,০০,০০,০০০ ৳১০,০০,০০,০০০ সম্পত্তি কোনো ব্যাপার না। একটা পঞ্চায়েত মেম্বারেরও এখন মানে হাইওয়ের ধারে ৩ টে পেট্রোল পাম্প আর ২ টো বিয়ার বার হয়ে গেছে। হুম, সেখানে ২০, ২৫, ৩০ বছর মন্ত্রী থেকেছেন। আমি বুদ্ধদা মারা গেলেন, বুদ্ধদার কথা বলছি না। কিন্তু এখনো আমাদের দলের নেতৃত্বের মধ্যে এরকম অনেকে রয়েছেন যারা ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর মন্ত্রী থেকেছেন। তারা এখনো পর্যন্ত মানে মানে কি বলবো, পার্টির গাড়ি না যেদিন থাকে না সেদিন ট্যাক্সি করে কি ওলা উবের বুক করে যাতায়াত করেন, হুম। হ্যাঁ? তো আমার বিমানদার মতো একজন নেতা আমাদের, তার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই। আর সেখানে একটা একদম। কাউন্সিলরের বাড়ি থেকে কোটি, কোটি টাকা পাওয়া কোনো ব্যাপার না। ঠিক। এইটাও কি আপনি নেতৃত্বের যোগ্যতা মনে করবেন না? অবশ্যই। সুতরাং যোগ্যতার প্রশ্ন যদি আসে, যোগ্যতা কিন্তু এইগুলো। আর সেই দিক থেকে দেখতে গেলে সিপিএম এর থেকে যোগ্য নেতৃত্ব অন্য কোন দলের পশ্চিমবাংলায় আছে বলে আমি মনে করি না। একদম। আচ্ছা রাজ্যের এই মুহূর্তে সামগ্রিক শাসন ব্যবস্থা মানে ২০২১ থেকে ২০২৬ যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা। যে এই ৫ বছরে রাজ্যের শাসন ব্যবস্থায় আপনি কি ধরনের মৌলিক পরিবর্তন দেখেছেন? সেটা ইতিবাচক এবং নেতিবাচক দুটোই। ২১ থেকে ২৬ এর মধ্যে ২১ ইতিবাচক থেকে পরিবর্তন। ২৬ হ্যাঁ। ২১ থেকে ২৬ এর মধ্যে আমি কোন ইতিবাচক পরিবর্তন দেখিনি সত্যি কথা বলতে। কেউ আমায় দেখিয়ে দিলে আমি খুশি হব। কিন্তু আমি দেখিনি। নতুন করে কোন নেতিবাচক পরিবর্তনও দেখিনি। কারণ এই নীতিগুলো ছিল, বরাবরই ছিল। মানে ২০১১ এর পর থেকেই প্রবণতাগুলো ছিল। হুম, হুম। যত দিন গেছে এবং উনারা যত অ্যাবসোলিউট পাওয়ার পেয়েছেন, যত বুঝেছেন যে আমরা ইনভিনসিবল, আমাদেরকে হারানোর মতো কেউ নেই পশ্চিমবাংলায়, তত যা হয় আরকি তখন প্রশ্রয় পেয়ে সেই নীতিগুলো বেড়েছে আরো। হুম, হুম। হ্যাঁ? কেননা হেরে যাওয়ার ভয় সবসময় মানুষকে মানে সামলে রাখে বা তাকে নিয়ন্ত্রণে রাখে। জেতার অতিরিক্ত কনফিডেন্স মানুষকে প্যাম্পার করে, মানুষকে লাগাম ছাড়া হতে উৎসাহ দেয়। একদম। কিন্তু ২১ এর পর থেকে আমি মনে করি না যে আমাদের রাজ্যে এমন কোন মৌলিক পরিবর্তন শাসক দলে এসছে যা কিনা ২১ এর আগে ছিল না। আচ্ছা। আচ্ছা কর্মসংস্থানের কথা যদি বলি,
বিগত বেশ কয়েক বছর ধরে এ রাজ্যের যারা যুবক রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা হায়ার এডুকেশন বলুন বা অন্য রাজ্যে চাকরির কথা বলুন, মানে হায়ার এডুকেশনের জন্যও তারা বাইরে যাচ্ছেন, চাকরির জন্যও তারা বাইরে যাচ্ছেন। এরকম খুব কম মানুষজন আছেন যারা এখানে পড়াশোনা করে এখানে খুব ভালো কিছু করছেন। এরকম খুব কম ছাত্রছাত্রীরা রয়েছেন। এই যে কর্মসংস্থানের জন্য বাইরে যাওয়া, তাহলে রাজ্যে কি কিছুই নেই? রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন, আমি আপনাকে খুব মানে ২ টো আপনাকে উদাহরণ দিচ্ছি। এক হচ্ছে, আপনার মনে থাকবে আর বছর ৪ আগে বোধহয় মালদা মেডিকেল কলেজে ডোমের চাকরি, মর্গে মালদা মেডিকেল কলেজের মর্গে ডোমের চাকরির জন্য বোধহয় ৪ টে না ৮ টা কটা ভ্যাকেন্সি ছিল। তার একটা একদম। সরকারি বিজ্ঞপ্তি বেরোয়। হুম, হুম। তাতে একাডেমিক ক্রাইটেরিয়া চাওয়া হয় আ ক্লাস 8 পাস। যে ক্লাস 8 পাস করেছে সে হচ্ছে এপ্লাই করতে পারবে চাকরির জন্য। সেই চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা পড়ল 22.৫ লাখ। এবং খালি তাই নয়, যে ডোমের চাকরির জন্য ক্লাস 8 পাস যোগ্যতায় চাকরিটা আপনি এপ্লাই করতে পারেন, তার জন্য দেখা গেল অ্যাপ্লিকেশন জমা দিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়ে, গ্র্যাজুয়েট ছেলেমেয়ে, মাস্টার ডিগ্রি করা ছেলেমেয়ে। এমনকি একটি অ্যাপ্লিকেশনের সেই ছবিটা বেরিয়েছিল খবরের কাগজে এই হুম। রিপোর্টের সাথে, হুম, হুম। যেখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে একজন ইকোনমিক্সে পিএইচডি করেছে। সে ডোমের চাকরির জন্য ক্লাস 8 পাস যোগ্যতায় সে এপ্লাই করেছে। এবার দেখুন, কথাটা আমি এই কারণে বলছি না যে ডোমের চাকরি কোনো খারাপ কাজ। মানে আমি একজন কমিউনিস্ট পার্টি করি, আমি একজন কমিউনিস্ট। আমি এটা মানে আমি খুব নিশ্চিত এই ব্যাপারে যে ওই মানে লোকের চাকরি বিক্রি করা, কি গরু পাচার করা, কয়লা পাচার করার থেকে সম্মানের সঙ্গে ডোমের চাকরি করা অনেক মানে একটা ইন্টিগ্রিটির সঙ্গে বাঁচার মতো একটা হুম, জীবন, হুম। একটা পেশা। হুম। আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু এই যে আমি আনএমপ্লয়মেন্ট যদি ছেড়েও দিই, এই যে আন্ডার এমপ্লয়মেন্ট, এই যে নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতায় কাজ করতে বাধ্য হচ্ছে একটা গোটা জেনারেশন। মানে এই ক্রাইসিসটা পশ্চিমবাংলায় কোথায় গিয়ে পৌঁছেছে, এটা হুম, হুম। একটা উদাহরণ। আমি এটা উদাহরণ হিসেবে দিলাম। হুম, হুম। আপনাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারও হয়তো এটা চোখে পড়েছে কিনা আমি জানি না। যে 'শার্ক ট্যাঙ্ক' হয় খুব পপুলার একটা ইয়ে। আমি মনে আছে 'শার্ক ট্যাঙ্ক' এর একটা এপিসোড কিছুদিন আগে হুম, আমি দেখছি, সেখানে অ্যা একটি স্টার্টআপ তারা গেছে, তাদের প্রজেক্ট পিচ করেছে। হুম, তো যারা ইনভেস্টর যারা ওখানে আছে, তারা মোটামুটি ইন্টারেস্টেড হয়েছে, কম বেশি যেরকম হয় আরকি। তো তারা প্রশ্ন করছে যে, আপনাদের ওভারহেড কস্ট কত? হুম, কতজন? আপনার রানিং ক্যাপিটাল কত? ফিক্সড ক্যাপিটাল হুম, কত? হুম, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। টার্নওভার কিরকম? কত এক্সপেক্ট করছেন পরের ফাইন্যান্সিয়াল সাইকেল হুম, এ ইত্যাদি। করতে, করতে একজন জিজ্ঞেস করছে যে, আপনাদের গোটা মাসের সেলারি এক্সপেন্ডিচার কত? হুম, তো বলছে ৳4,00,000 তারা বলেছে। তখন বলছে, আপনাদের কতজন এমপ্লয়ি আছে? যে ২৫ জন। তখন এরা অবাক হয়ে গেছে। বলছে, ২৫ জন এমপ্লয়িকে ৳4,00,000 মাত্র সেলারি হয়ে যাচ্ছে তাদের? আপনাদের এটা গোটা স্টার্টআপ এ? হুম, আপনাদের স্টার্টআপটা কোথায়? কোথা থেকে রান করছেন বিজনেসটা? বলছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। তখন তারা বলছেন যে একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই আজকে এটা সম্ভব। এত কম মাইনে দিয়ে লোককে রাখা, কেননা ওখানে চাকরি-বাকরি কাজকর্ম নেই বলে লোকে এত কম মাইনেতে ওখানে কাজ করতে রাজি হয়ে যাচ্ছে। ২৫ জন এমপ্লয়িকে মাত্র ৳4,00,000 মাইনে দিয়ে তারা রাখছে। আমি ২ টো উদাহরণ এই কারণে দিলাম যে, যে বেকার তাকে তো আমরা চট করে দেখে নিতে পারি বেকার। কিন্তু আমাদের ক্রাইসিস হচ্ছে, আমাদের চারপাশে একটা গোটা জেনারেশন আছে যারা কিনা হয়তো আনএমপ্লয়েড নয়, কিন্তু তারা আন্ডার এমপ্লয়েড। তাদের যে জীবন পাওয়ার কথা ছিল, যে উপার্জন করার কথা ছিল তারা করছে না। এবং সেটা আপনি সর্বোচ্চ আপনি দেখবেন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বলুন, স্টেট গভর্নমেন্টের চাকরি বলুন, প্রাইভেট চাকরি বলুন, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই কার্যত। না। আপনি ব্যাংক, রেল, পোস্ট অফিস যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল। রাজ্য সরকারের আপনি পঞ্চায়েত, পুরসভা, তার দমকল, আ ট্রান্সপোর্ট যেখানে দেখবেন, মানে পুলিশে পর্যন্ত পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার। ওদিকে সেন্ট্রাল গভর্নমেন্টে আর্মির বদলে অগ্নিবীর। মানে মরতে যাবে মানুষ, সেও নাকি কন্ট্রাকচুয়াল সৈনিক। হ্যাঁ? সে নিজের জীবন দিয়ে দিচ্ছে দেশের জন্য, সেও কন্ট্রাকচুয়াল। সে অগ্নিবীর। আর প্রাইভেট চাকরিরও তো কথাই নেই। সুতরাং এই সিনটা এত ভয়াবহ। আপনি যে রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন ছেলে-মেয়েদের, কি জানেন তো, সেটা আমার বলতে খুব খারাপ লাগছে। কিন্তু এটা খুব বাস্তব। যারা হয়তো আমাদের আলোচনাটা এখন শুনছেন, হয়তো আমি অনেককে আঘাত দেব এটা বলে। কিন্তু এই আঘাতের কারণ আমি নই। আমি জাস্ট কথাটা তুলে ধরছি। একটা গোটা জেনারেশন আমাদের পশ্চিমবাংলার বয়স্ক মানুষ যারা আছেন না, বাবা-মায়েরা যারা আছেন, তারা না মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। যেদিন আমি মারা যাব, মানে মৃত্যুর পরেই আমার চিতার আগুন বা কবরের মাটি জুটবে না। আমাকে ২ দিন ৩ দিন ফ্রিজে থাকতে হবে। আমার ছেলে-মেয়ে বাইরে কাজ করে। খবর পেয়ে টিকিট-ফিকিট কেটে এখানে আসবে। তারপরে মর্গের ফ্রিজ থেকে আমাকে বার করে তারপরে আমার সৎকার করবে। আমি বলছি যে, যারা বয়স্ক মানুষেরা রয়েছেন আমাদের রাজ্যে, এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু অনেকে বেঁচে আছেন এখন। জীবনের শেষ দিনগুলো বাঁচছেন। সুতরাং এই ক্রাইসিস কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা থেকে আমরা ওভারকাম করব কিনা, বা করলে কিভাবে করব? কিভাবে করব? আমরা মনে করি যে আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া দরকার। আমাদের রাজ্যে সমস্ত সরকারি ক্ষেত্রে
ইমিডিয়েটলি কোনো রকম কোনো মানে এই দল, ওই দল, এই রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন এবং টাকা পয়সা বাদ দিয়ে ফেয়ার রিক্রুটমেন্ট হওয়া দরকার এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হলেই সেটা ট্রিকল ডাউন করবে ব্যবসার ক্ষেত্রে। কেননা একজন যদি চাকরি করে একটা ভালো মাইনে পায়, সেই মাইনে দিয়েই সে বাজার দোকান কেনাকাটা করবে, সিনেমা দেখবে, সে আরো বিভিন্ন কাজ করবে। যেখান থেকে আবার ৫ টা অন্য ব্যবসা তারা একটা বুস্ট হবে, সেখানে টাকাটা রোল করবে। এইটা হওয়া দরকার। এবং সবচেয়ে বড় কথা আমাদের রাজ্যের আইন-শৃঙ্খলার পরিবেশটা ইনভেস্টর ফ্রেন্ডলি হওয়া দরকার। যাতে করে কিনা একজন ইনভেস্টরও এখানে নিশ্চিন্তে ব্যবসা করতে পারে। আমার কাছে আমার এই অভিজ্ঞতা রয়েছে। দেখুন আমি এটা নাম করে এই কারণে বলতে পারব না। আমি কখনো নাম করে বলতে হেজিটেট করি না। কিন্তু এক্ষেত্রে যেহেতু কোনো প্রমাণ নেই তারা অস্বীকার করবেন। হুম, হুম। আমার কাছে তাও বছর ৪-৫ এক হয়ে গেল। একজন ভদ্রলোক একবার বললেন যে তিনি একটা ফ্যাক্টরি সেটআপ করতে চান। ওই সল্টলেক লাগোয়া হুম, রাজারহাট ওই হুম। জায়গাটাতে হুম। করতেন। তো সেটা করলে হয়তো বিরাট বড় কিছু না কিন্তু ১৫০-২০০ জন আমাদের বাংলার ওই এলাকার ছেলেমেয়ে চাকরি করত। ওখানকার তৃণমূলের এক এমএলএ এবং মন্ত্রীও তিনি ঘটনাচক্রে। এখনো মন্ত্রী। তাকে আবার ইডি ডাকেও মাঝে মধ্যে। সে গিয়ে বলল যে তাকে নাকি ৫০ কোটি না কত কোটি টাকা দিতে হবে। দিতে হবে। তবে সে ব্যবসা করতে পারবে। বলল যে আমি তখন তৃণমূল কংগ্রেসের সেই সময়কার যিনি তৃণমূলের বিরাট নেতা ছিলেন, পরে জেলে গিয়ে ওনার মন্ত্রিত্বে চলে গেছিল। তার কাছে যান। তো তিনি খুব হেভিওয়েট মন্ত্রী ছিলেন। হেভিওয়েট মানে লিটারালি হেভিওয়েট যাই হোক। তো তার কাছে গিয়ে এর নামে অভিযোগ করে। "ও তাই এরম ব্যাপার চেয়েছে, ঠিক আছে আমি বলে দেব" ইত্যাদি। তো তারপরে আবার ফিরে এসে ফ্যাক্টরি করতে যায়। যথারীতি আবার তার কাছ থেকে কি আপনাকে বলেছিলাম কা দেখা করবেন আমার সাথে। হুম, আগের যে হুম। মন্ত্রী হুম, আরকি। হুম। তার কাছে যায় তখন সে বলে ৭০ কোটি। তখন ইনি অবাক হয়ে বলেন যে, "আমি ৭০ কোটি আপনি ৫০ কোটি বলেছিলেন আগেরবার।" বলে, "আপনি কোথায় গেছিলেন এর মধ্যে? এবার ২০ কোটি টাকা ওখানে পাঠাতে হবে।" তারপরে যেটা হলো কাটিং দ্যা লং স্টোরি শর্ট এই ভদ্রলোক বললেন যে, "আমি ব্যবসাটা ছত্তিশগড়ে নিয়ে চলে গেলাম। ওখানেই ফ্যাক্টরি সেটআপ করলাম।" বলছে, "আমাদের এখানে ১৫০ টা ছেলেমেয়ে চাকরি করত। তাদের চাকরিতে খালি ১৫০ টা পরিবার চলত তাই নয়, সেই তাদের মাইনেতে আবার আরো ৫০০ টা একদম। পরিবারের ব্যবসা হতো। হুম, হুম। সেটা পুরোটা চলে গেল ছত্তিশগড়ে।" তো আমি বলছি যে এইটা আমাদের রাজ্যে বন্ধ হতে হবে এবং এইটা একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি, আমরা করতে চাই। যদি আমরা সুযোগ পাই আমরা এটা করব। একদম। আচ্ছা এখন মানে রাজ্যের যদি কোনো একজন বেকার তরুণ আপনাকে জিজ্ঞেস করে যে কেন বামেদের বিশ্বাস করব? মানে এই চাকরির জন্য বা এই যে আপনাদের যে পরিকল্পনা রয়েছে তার জন্য, যেকোনো কারণেই হোক তাহলে কি বলবেন তাকে? তার কারণ হচ্ছে আমরা কখনো বিশ্বাস ভাঙিনি কারুর। এবং সেটা খালি চাকরির প্রশ্নে না, যেকোনো প্রশ্নেই। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেশের রাজনীতিতে এটা অত্যন্ত চেনা ছবি যে ইলেকশন ম্যানিফেস্টোতে অনেক আকাশছোঁয়া প্রতিশ্রুতি দেওয়া হয়। জিতে আসার পরে যদি কেউ তার মোটামুটি 50% ফুলফিল করে তাহলে মানুষ ধরে নেয় যে এর মতো ভালো মানুষ আর পৃথিবীতে দুটো নেই। একদম। হুম? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ৭৭ এর আগে আমাদের ম্যানিফেস্টোয় ছিল সরকারে আসলে আমরা ক্লাস 8 পর্যন্ত সরকারি স্কুলে এডুকেশন ফ্রি করব। কেমন? সরকারে আসার পরে মানে লোকে ধরে নিয়েছিল তার মানে বলছে মানে হয়তো 4-5 অব্দি করবে নিশ্চয়ই। সরকারে আসার পরে সেই বছরই ক্লাস 8, তার ২ বছরের মধ্যে ক্লাস 10, তার ১ বছরের মধ্যে ক্লাস 12 পর্যন্ত এন্টায়ার স্কুল এডুকেশন সরকারি স্কুলে ফ্রি করে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলে। এইটা হচ্ছে আমাদের ট্র্যাক রেকর্ড। যেমন এইবার আমরা বলছি আমরা যদি আবার দায়িত্ব পাই, মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার গভর্নমেন্ট কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা ফ্রি করব। বাংলার ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করবে। এবার আপনি যে কারণে আপনি যখন রিক্রুটমেন্ট এর কথা বললেন, দেখুন আমরা তো আমাদেরকে নিয়ে তো অনেক কথা হয় মানে বলা হয়েছে বা বলা হয় যে আমরা খুব শিল্প বিরোধী, আমরা বন ধর্মঘট করি। যে কারণে মালিকের খুব অসুবিধা হতো তাই কারখানা করতে পারত না ইত্যাদি, হুম, হুম। ইত্যাদি। লকডাউন হতো ইত্যাদি। হুম, হুম। কারখানা বন্ধ হয়ে যেত। এত বন ধর্মঘট করে সবকিছু করে, এত রাস্তা অবরোধ করে, এত লকডাউন করে আমাদের সরকার ওয়েস্ট বেঙ্গলে হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি করেছে। বক্রেশ্বর তৈরি করেছে। আমরা সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স সেক্টর 5 তৈরি করেছি। আমি বলছি আজকে ১৫ বছর ধরে আমাদের রাজ্যে বন ধর্মঘট না করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেফটি পিনের কারখানা, একটা নেল পলিশের কারখানা করেছে আপনি দেখেছেন? সুতরাং আ আমাদের এই ট্র্যাক রেকর্ড আছে। we have tried, tested and we have proved ourselves যে আমরা পশ্চিমবাংলায় আমরা ইনভেস্টমেন্ট আনতে পারি। আমরা পশ্চিমবাংলায় কারখানা সেট আপ করতে পারি। আমরা পশ্চিমবাংলার গভর্নমেন্ট রিক্রুটমেন্ট সিস্টেম আমরা ট্রান্সপারেন্টলি আমরা চালাতে পারি। যেখানে কংগ্রেস, তৃণমূল, বিজেপি পরিবারের ছেলেমেয়েরাও তারা নিজের হুম, হুম। যোগ্যতাতে তারা চাকরি পাবে কাউকে কোনো টাকা না দিয়ে। হুম। সুতরাং এটা আমাদের কাছে আমাদের এই বিকল্প মডেল রয়েছে, আমাদের সেই বিশ্বাসযোগ্যতা রয়েছে। তাই আমরা যদি সেই দায়িত্ব পাই আমরা নিশ্চয়ই সেটা আমরা করতে পারব। একদম। পরিসংখ্যানের কথা বললেন, উদাহরণ দিয়েও আপনি বললেন যে গত বেশ কয়েক বছরে আমরা তেমন কোনো কলকারখানা দেখিনি। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন, যারা কর্মী রয়েছেন তারা সকলেই বলেন যে রাজ্য শিল্পবান্ধব। তাহলে এই কথাটার অর্থ কোথায়? কোথাও তো মিলছে না মানে। শিল্পর একটা মানে যেরকম ইন্ডাস্ট্রি তেমন তো শিল্পের একটা মানে হচ্ছে গান বাজনা। সেই দিক থেকে হয়তো বলেছে হয়তো। মমতা ব্যানার্জি গান গাইতে পারেন, বাজনা বাজাতে পারেন, ছবি আঁকতে পারেন।
কবিতা লিখতে পারে, সেদিক থেকে বলে থাকবে আমার ধারণা। বা শিল্প, ধরুন শিল্প দাস বা শিল্প রায় বা শিল্প মুখার্জি বলে হয়তো ওদের কোনো বন্ধু থাকবে, তাদের বন্ধু বান্ধবেরা সেই দিক থেকে শিল্প বান্ধব। একদম। আচ্ছা, যেহেতু আগামী দিনে আমি আপনাকে বলছি, আপনি মমতা ব্যানার্জির কোনো কারখানা উদ্বোধনের ছবি দেখেছেন কখনো? না। একটা নতুন কারখানা উদ্বোধন করছেন, ওনার কি নামটা ছবি দেখেছি? রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের পাশে মমতা ব্যানার্জি। হ্যাঁ, নজরুল ইসলামের জন্মদিনে নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, দেখবেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তার সামনে একটা মমতা ব্যানার্জি। কি না ওনার এমনকি দেখবেন এই যে মানে বর্ষাকালে বৃষ্টি হয়, তখন দেখবেন কর্পোরেশনগুলো থেকে, মিউনিসিপ্যালিটিগুলো থেকে হোর্ডিং করে ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য, যে মশা ইয়ে করবেন, আ জল জল জমতে দেবেন না, জমা জলে মশা হয়, মশা কামড়ালে ডেঙ্গু হয়। কর্পোরেশন হোর্ডিং দেখবেন, সেখানে মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কিন্তু হাতে একটা কাঁচি নিয়ে একটা ফিতে কেটে কারখানা উদ্বোধন করছেন মমতা ব্যানার্জি। আপনি এরকম কোনো ছবি দেখেছেন মমতা ব্যানার্জির? সুতরাং শিল্প হয়ে থাকলেও হয়তো ওদের বাড়ির ছাদে হয়েছে। আমরা তো চোখে দেখিনি। কিন্তু আমরা চোখে দেখতে পাবো এমন শিল্প চাই পশ্চিমবাংলায়। আসন্ন নির্বাচনে আপনাদের তাহলে এজেন্ডা কি রয়েছে? কি আমি নিয়ে আপনাকে ২ টো বললাম, হুম, বা হুম। আ হ্যাঁ, অলরেডি দুটো বলেছেন। মানে একটা এক যে এডুকেশন নিয়ে সিলেবাসের পরিবর্তন এবং হ্যাঁ। এডুকেশন হুম, ক্লাস হুম, 12 পর্যন্ত। হুম। ৩ নম্বর হচ্ছে আমরা পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজ, যেটা রুরাল এবং আরবান, গ্রামীণ এবং শহরের যে ১০০ দিনের কাজ বা যে মিনিমাম ওয়েজ, যেটা আমরা ৳৬০০ মিনিমাম ওয়েজের আইন আমরা পশ্চিমবঙ্গে, যেটা আমরা কেরালায় করেছি, আমরা পশ্চিমবাংলায় করতে চাই। হুম, ৳৬০০ র কম মিনিমাম ওয়েজে কাউকে কাজ করানো যাবে না এবং সেখান থেকে বাড়বে সেটা বছর, বছর। ওকে। কিন্তু তার চেয়ে কম ক ইয়ে করা যাবে না। সমস্ত সরকারি ক্ষেত্রে ১ বছরের মধ্যে নিয়োগ এবং ১০০% ট্রান্সপারেন্ট নিয়োগ। আমরা নিয়োগ করলে সেই নিয়োগের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগও আনতে পারবে না, কেউ কোনো মামলাও করতে পারবে না, সেই নিয়োগ বাতিলও হবে না, তাই নিয়ে কোর্ট কাচারিও হবে না, কাউকে সুইসাইড করতে হবে না, কাউকে ধর্ণা দিতে গিয়ে পুলিশের মার খেতে হবে না। ছেলেমেয়েরা যেরকম চাকরি পাওয়ার, তারা চাকরি পাবে নিজের, নিজের যোগ্যতায়। আমাদের যেখানে আমাদের এমএলএরা জিতবেন, সিপিআইএম এর এমএলএরা যেখানে জিতবেন, একজন এমএলএর যে ৫ বছরের যে মোট টাকা তার এমপি ল্যাডে কাজ করার, ৩ ভাগের ১ ভাগ টাকা অ্যালটেড হবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য, মহিলাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রজেক্টে। মেয়েদের স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, মেয়েদের জন্য নার্সিং হোম, ম্যাটারনিটি হোম তৈরি করা। যে স্কুলগুলো মনে করুন গার্লস স্কুল রয়েছে, হয়তো ক্লাস 8 অব্দি পড়াশোনা হচ্ছে, ওটা 10 অব্দি পড়াশোনা হচ্ছে, ক্লাস 12 এ ওটাকে হচ্ছে নিয়ে যাওয়া। আইসিডিএস সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে শক্তিশালী করা এবং প্রত্যেকটা জেলার প্রতিটা ব্লকে একটা করে মেয়েদের জন্য ডেডিকেটেড স্পোর্টস একাডেমি তৈরি করা। যাতে কিনা বাংলা থেকে আরো অনেক ঋষা দাস, ঝুলন গোস্বামী, আরো পিয়ালি দাসরা তৈরি হতে পারেন। প্রত্যেকটি ব্লকে একটি করে ট্রেনিং সেন্টার, যেখানে যে মহিলারা হাতের কাজ শিখতে চান, হয়তো সেলাইয়ের কাজ, কেউ মোবাইল রিপেয়ারিং এর কাজ, কেউ অন্য কোনো স্টার্টআপ করবেন, তার জন্য তার একটা স্কিল রিকোয়ারমেন্ট দরকার। কেউ হয়তো ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টারে ক্যারাটে, কুংফু শিখতে চান। মানে এই ট্রেনিং এর জন্য প্রত্যেকটি ব্লকে একটি করে ট্রেনিং সেন্টার হুম, হুম, মহিলাদের জন্য তৈরি করা। সরকারি স্কুল তো বললাম, বা সরকারি হাসপাতালকে আরো উন্নত করা। হুম, হুম। প্রাইভেট স্কুল এবং প্রাইভেট নার্সিং হোমের চিকিৎসার খরচা সরকার নিয়ন্ত্রণ করবে, এরকম বিল পশ্চিমবাংলায় আনা। কারণ আপনি এখন দেখবেন সাধারণভাবে প্রাইভেট স্কুলে যারা ছেলেমেয়েকে পড়ান, প্রাইভেট স্কুলগুলো যেভাবে বল্গাহীনভাবে টাকা বাড়িয়ে যাচ্ছে। ঠিক। মানে বছরে ৳৪,০০,০০০, ৳৫,০০,০০০, ৳৬,০০,০০০, ৳১০,০০,০০০ টিউশন ফির নামে। মানে একটা প্রাইভেট স্কুলে ছেলেমেয়েকে ভর্তি করা মানে হচ্ছে বাবা-মার জীবনের সব সকাল্লাদ ওখানেই অর্ধেক হয়ে গেল। হ্যাঁ? এবং প্রাইভেট নার্সিং হোম। আমি বলছি, যেকোনো মানুষ সারা জীবন চাকরি-বাকরি করে যে টাকাটা জমাবেন, শেষ বয়সে বেশি না, মানে ১৫ দিন একটা প্রাইভেট ভালো একটা নার্সিং হোমে তাকে যদি চিকিৎসার জন্য ভর্তি থাকতে হয়, ১০-১২ দিন, ১৪ দিন আইসিইউতে থাকতে হয়, তিনি বাড়িতে ফিরবেন হাসপাতাল থেকে নিজের যাবতীয় হুম, মানে ফিক্সড ডিপোজিট ভেঙে সব টাকা ওখানে জমা দিয়ে। হুম, হুম। ৩-৪ দিনের মধ্যে মেডিক্লেম এক্সহস্টেড হয়ে যাবে। তারপরে ওই যে ১০-১২ দিন থাকবেন, সারা জীবনের সঞ্চয় হাসপাতালে জমা দিয়ে বাড়ি ফিরতে হবে। আমি কখনো এটা বলব না যে প্রাইভেট স্কুল বা প্রাইভেট হাসপাতাল ফ্রি হয়ে যাবে। তা কখনো হবে না। তারা প্রফিট করবে, তারা ব্যবসা করছে, প্রফিট করবেই। কিন্তু সেই প্রফিট যেন বল্গাহীন মুনাফাখোরি না হয়। একটা স্ট্রাকচার এর মধ্যে একটা আনবেন। স্ট্রাকচার এর মধ্যে এবং কতগুলো গ্রেড ওয়াইজ স্ট্রাকচারটা হবে। মানে আমি এটা বলার চেষ্টা করছি। ধরুন একটা ২০ টা বেডের একটা হসপিটাল, তার যে ফ্যাসিলিটি রয়েছে, তার একটা ট্রিটমেন্টের বিভিন্ন খরচার আপার ক্যাপ। আবার মনে করুন ৫০ বেডের হসপিটাল, তার যে ইনফ্রাস্ট্রাকচার সেই অনুযায়ী তার একটা, তুমি এই চিকিৎসার জন্য এই খরচা, এই অপারেশনের জন্য এই টাকা নিতে পারবে, ওই পরীক্ষার জন্য এই টাকা নিতে পারবে। আবার ২০০ টা বেডের কি ৫০০ টা বেডের যে বিরাট বড় একটা কর্পোরেট সেটআপ, তার জন্য সেই মতো একটা হুম, স্ট্রাকচার। কিন্তু একটা স্ট্রাকচার বেঁধে দিতে হবে, যেটা কোনো লোয়ার ক্যাপ নয়, কিন্তু একটা আপার ক্যাপ করে দিতে হবে, যে এর চেয়ে বেশি মানে চার্জ কেউ করতে পারবে না। শিক্ষা এবং স্বাস্থ্য এই ২ টো ক্ষেত্রে। আমরা সব ক্ষেত্রে বলব না। হুম, হুম। সোনার গয়না যে বিক্রি করবে, কি একটা দামি জামা যে বিক্রি করবে, কি মোবাইল ওয়াশিং মেশিন যে বিক্রি করবে, ডেফিনিটলি সেখানে আমরা
বলছি না ইন্টারফেয়ার করতে হবে, কিন্তু এডুকেশন আর হেলথের মতো দুটো সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন দুটো ব্যবসা এখানে এরকম ভাবে মানে তার কারণটা কি জানেন তো? মানে ধরুন এই ব্যবসাগুলো যারা করে না, তারা ব্যবসাটা করার বেলা সরকারের থেকে ১০০ রকমের বেনিফিট নেয় সামাজিক কাজ করছে এইটা বলে। ঠিক। মানে কোন ৳১ জমি নিচ্ছে, হ্যাঁ, হাসপাতাল করার জন্য। হুম। ট্যাক্স দিতে হয় না স্কুল করলে। হাজারটা ট্যাক্স ইভেশন রয়েছে। আমাদের দেশের আইনেই রয়েছে। তখন তারা বলে যে আমরা সমাজের জন্য করছি, মানুষের ভালোর জন্য করছি, অতএব আমাদেরকে এই ছাড়গুলো দিতে হবে। আর মানুষের ভালো করার নাম করে এমন ব্যবসা তারা করে যে কয়লা বেচে, ছোলা বেচে আর সোনা বেচে কেউ অত টাকা ইনকাম করে না, যা এরা ইনকাম করে। এখানটা আবার থাকতে হবে এবং আমি বলছি যে পশ্চিমবাংলায় ১০০% ধর্মনিরপেক্ষতার পরিবেশ বজায় রাখা। কিন্তু এখানে যেটা বলার তা হচ্ছে ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়। আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে পরমত সহিষ্ণুতা। প্রত্যেকজন ধর্মনিরপেক্ষতার পরিবেশ তখনই বজায় থাকবে যখন প্রত্যেকজন মানুষের নিজের ধর্মকে পালন করার স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে, মর্যাদা থাকবে প্রত্যেক ধর্মের। প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছা মতো শান্তিতে নিজের ধর্ম পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে হবে পশ্চিমবাংলায়, যা কিনা আমাদের সরকারের সময় চিরকাল থেকেছে। হুম, হুম। আমাদের মুখ্যমন্ত্রী থেকে কখনো এই মমতা ব্যানার্জির মতো ওই সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে পুজো দিলাম, তারপর দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়লাম, বিকালবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসালাম, এইসব করতে হয়নি। কিন্তু ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। এইটুকু একটা 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 এথিক্যাল স্ট্যান্ড গভর্নমেন্টকে বজায় রাখতে হবে। সরকার কোনো ধর্মে নাক গলাতে যাবে না। সরকার ইমাম ভাতা দেবে না, সরকার পুরোহিত ভাতা দেবে না, সরকার পুজো কমিটিকে চাঁদা দেবে না। সরকারের টাকায় মন্দির তৈরি হবে না, সরকারের টাকায় মসজিদ তৈরি হবে না। প্রত্যেকজন মানুষ তার ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করবেন। কেউ অন্যের ধর্মকে জোর করে অপমান করতে যাবে না। ১০০% ধর্ম পালন করার মাধ্যমে ধর্মনিরপেক্ষতার পরিবেশ পশ্চিমবাংলায় বজায় রাখতে হবে। সেই কাজ আমাদের এবং এই প্রশ্নে আমরা আনকম্প্রোমাইজড কঠোরতা সরকারের কাছ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখাতে হবে বলে আমরা এটা মনে করি। আনকম্প্রোমাইজড কঠোরতা। একদম। কেউ যদি কারোর ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে চায় সেখানে মানে রুথলেসলি সেখানে ব্যবস্থা নিতে হবে। তবেই একমাত্র আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার পরিবেশ বাঁচবে এবং এটা আমরা অতীতেও করেছি, আজকেও আমরা সুযোগ পেলে আবার সেটা করতে চাই আমরা। মানে বেশ কিছু এজেন্ডা নিয়ে আপনারা এবারের নির্বাচনের আগে আপনারা এগোচ্ছেন। তবে এই যে ধর্ম নিয়ে কথা বললেন, এখন সাম্প্রতিক সময়ে ধর্ম, জাতি বা তার পরিচয় এর ভিত্তিতে দেখা যাচ্ছে যে পুরো গোটা একটা সমাজ বিভক্ত এবং তার সরাসরি একটা প্রভাব সমাজের উপরে পড়ছে। এটা নিয়ে কি বলবেন? কারণ যেকোনো সেটা যদি আমরা যারা বামে রয়েছে তাদের বাদ দিয়ে যদি আমরা বলি এখানে বিশেষ করে রাজ্যে তৃণমূল রয়েছে, বিজেপি রয়েছে, ২ দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সত্যি কথা দেখুন, এটা তো আনফরচুনেট এবং এটা তো করাই হয় যাতে মানুষের সত্যিকারের এজেন্ডাগুলোকে সরিয়ে রেখে যাতে আমি একটা সস্তা একটা রিলিজিয়াস সেন্টিমেন্টকে ব্যবহার করে আমি আমার ভোটটা পার করতে পারি। কিন্তু এইটুকু বলতে পারি, দেখুন আমাদের কাছে লড়াইটা শুধুমাত্র রাজনীতিকে ধর্মমুক্ত করার লড়াই নয়। আমরা ধর্মকেও রাজনীতিমুক্ত করতে চাই। হুম। মানুষের যে বিশ্বাসের যে জায়গা ধর্ম, সেইটাকে নিয়েও যে রাজনীতির ব্যবসা হচ্ছে, আমরা এইটা থেকে ধর্মকেও মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। আমি কেন কথাটা বলছি মনে করুন, সরি, ধরুন এখন যেগুলো হচ্ছে রাজনৈতিক নেতাদের যে ধর্মাচরণ এখন দেখছি আমরা, হুম, হুম। এটা কি আদৌ কোনো ধর্ম বা কোনো ধর্মীয় বিশ্বাস থেকে এটা হচ্ছে? ধরুন আমি বলছি, ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমাদের সরকারের সময় জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, একবার এরকম হয়েছিল যে মানে পরপর কয়েক বছর এরকম হয়েছিল যে ঈদ ওই জুন, জুলাই, অগাস্ট ওই সময়টায় পড়ছিল। যে কারণে তার আগে বা ঈদের দিন ধরুন নামাজ পড়া, হুম। সেই সময় ঈদের নামাজ হতো শহীদ মিনারের মাঠে। এবার বর্ষাকালে যেহেতু ঈদটা হচ্ছে তো ওই মাঠে জল কাদার মধ্যে অসুবিধা হচ্ছে। ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জ্যোতিবাবুর কাছে রিকোয়েস্ট করা হলো যে আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দিন। হুম। কারণ এখানে আমাদের জল জমছে, জল কাদার মধ্যে না সেটা বসে নামাজ পড়ার পক্ষে অসুবিধাজনক। জ্যোতিবাবু সিদ্ধান্ত নিয়ে রেড রোডে ওটাকে অ্যালট করলেন, তবে থেকে রেড রোডে নামাজ হয়। কিন্তু কোনোদিন কেউ দেখেছেন? তা বলে জ্যোতি বসু নিজে নামাজের মঞ্চে চলে গিয়ে সেই মঞ্চের উঠে নামাজের মঞ্চটাকে নিজের পার্টির প্রচারের মঞ্চ বানিয়ে সেখানে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, বিরোধীদের আক্রমণ করছেন। কেউ কোনোদিন দেখেছেন? আর মমতা ব্যানার্জিকে এখন দেখবেন যে কোথাও পারেন না নামাজ পড়তে, ও নামাজের মঞ্চে গিয়ে সে মাথায় কাপড় জড়িয়ে ১০ বার করে ইনশাল্লাহ বলে পার থেকে ওপার হাঁটাচলা করছেন। আর এই ইমামগুলো কতগুলো পুষে রেখে দিয়েছেন। ওনার মানে এরা ইমামতি করে না, ওনার দালালি করে। এদেরকে দেখে মানে মানে নিজের বাড়ির মহিলাকে বাড়ির বাইরে নামাজ পড়তে দেবে না। তখন বলবে যে না, মহিলাদেরকে বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়তে নেই। বাড়িতে নামাজ পড়বে। আর মমতা ব্যানার্জিকে মঞ্চে তুলে তার কাছে নামাজের দিন জ্ঞান শুনবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজনীতি, মানে সাধারণ একটা কথা বলবেন তার মধ্যে ১০ বার ইনশাল্লাহ। মানে আমি বিশ্বাস করুন আমি ধার্মিক
অনেক ধর্মপ্রাণ মুসলিম মানুষকে দেখেছি, মানে হাজি সাহেব, কাজী সাহেব, মানে দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন। হ্যাঁ? মানে কোরআনের হাদিসের বাণী মেনে জীবনে একটা মিথ্যে কথা বলেন না, এতটাই ধার্মিক। আমি কোনদিন কাউকে দেখিনি একটা সাধারণ কথা বলতে গিয়ে ৫ বার ইনশাআল্লাহ বলতে হয়। আর মমতা ব্যানার্জি কেন বলেন? ওই মনে, মনে হিসেব করেন, এই যে আমি একটা ইনশাআল্লাহ বললাম, আমার ৫ টা মুসলিম ভোট বাড়লো তো? এইটা বলছি, এইটা যেটা, এটাকে আমরা রাজনীতি বলব নাকি রাজনীতি নিয়ে একটা ব্যবসাদারি বলব? আবার আপনি ধরুন উল্টো দিকে দেখুন, ধরুন শুভেন্দু অধিকারী কোনদিন একটা মানুষের, ধরুন আজকে আপনি মনে করুন কোন একটা প্রতিষ্ঠানে কাজ করতেন, আজ আপনার চাকরি পাল্টালেন, অন্য একটা প্রতিষ্ঠান জয়েন করলেন। তাহলে কি আপনার ধর্ম পাল্টে যাবে? বাড়িতে আপনি কোন ধর্মের পুজো করবেন, পালন করবেন, সেটাকে আপনার আরাধনাটা পাল্টে যাবে? পাল্টাবে না তো। একটা লোক যে কোনদিন তৃণমূলে ছিল, ওর থেকে বড় মুসলিম কেউ ছিল না। সে আপনার ঈদের দিন টিপু সুলতান মসজিদে গিয়ে বরকতির সাথে বসে নামাজ পড়ছে, মাথায় কাপড় জড়িয়ে মোনাজাত করছে। তারপরে নাকি শাহাবুদ্দিন বলে কে আছে, তার বাড়িতে গিয়ে নাকি ৩ বাটি গরুর মাংস খেত। ওরই একজন বন্ধু বলেছেন। এখন দেখবেন টিভিতে ইন্টারভিউ দিয়ে বলেন। সেই আবার বিজেপিতে জয়েন করলো। করে বলে সব মুসলিমকে পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেব, বাংলাদেশ পাঠিয়ে দেব। জাতীয়তাবাদী মুসলিম বলে কিছু হয় না। তার আমি গলায় গেরুয়া পরে আমি এখন ত্রিশূল নিয়ে রামনবমীর মিছিল করব। মসজিদের সামনে গিয়ে ডিজের বক্স চালিয়ে জয় শ্রীরাম বলে নাচবো। আমি বলছি, এইগুলো রাজনীতি হচ্ছে নাকি এগুলো, বা এগুলো ধর্ম হচ্ছে নাকি এগুলোকে নিয়ে ধর্ম নিয়ে ব্যবসাদারি হচ্ছে? বিশ্বাস করুন, আমি কোনদিন ছোটবেলা থেকে যখন আমরাও তো বড় হয়েছি, আমি কমিউনিস্ট, বা আমি কমিউনিস্ট হওয়ার অনেক আগে থেকেই সত্যি কথা বলতে আমার মধ্যে সেই অর্থে কোনো ধর্মীয় বিশ্বাস কোনো কালেই তৈরি হয়নি। আমি কোনো ধর্মকেই বা কোনো ঈশ্বরকেই কখনো আমার মানার কথা মনেও হয়নি। আমার খুব স্বাভাবিক নিয়মেই খুব নাস্তিক হয়েছিলাম। কিন্তু আমিও তো যে পরিবারে বড় হয়েছি, আমার পরিবারে তো সবাই ধর্ম পালন করেছেন। আমি আমার ঠাকুমাকে দেখেছি তুলসী তলায় প্রদীপ জ্বালতে। জীবনে তো কখনো দেখিনি ঠাকুমাকে মসজিদের সামনে গিয়ে তুলসী পূজা করতে। হ্যাঁ, মানে হঠাৎ করে অন্যকে হ্যারাস করা, কি অন্যকে গিয়ে হচ্ছে মানে তোমার নাকের কাছে গিয়ে আমি আমার ধর্ম পালন করে দেখিয়ে দেব যে দেশটা আসলে আমার দেশ। এই যে একটা অ্যাগ্রেশন ধর্মের নামে, হুম? মানে এইগুলো তো কখনো দরকার হয়নি কারো ধর্ম পালন করতে। বা একদম। মনে করুন ধরুন হুমায়ুন কবির বলছেন যে বাবরি মসজিদ ভেঙে পড়ায় নাকি সে এত আহত যে সে এখন বাবরি মসজিদ তৈরি করবে। এদিকে বাবরি মসজিদটা ভাঙলো যারা, সেই বিজেপির লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। সুতরাং দেখুন, এইগুলো কোনটার সাথেই কোনো মানুষের কোনো ধর্মের বা কোনো আস্থার কোনো সম্পর্ক নেই। তাই যে মানুষ সত্যিকারের একটা আস্থার জায়গা থেকে ধর্ম পালন করেন, তাদের কাছে আমরা আবেদন করছি যে আপনাদের বিশ্বাসের, আপনাদের আপনাদের আস্থার, আপনাদের পবিত্র এই ধর্মকে আপনারা এই রাজনীতির ব্যবসাদারির হাত থেকে আপনারা মুক্ত করুন। ধর্মীয় পরিসর যেন ধার্মিক মানুষ ফেরত পান। রাজনীতির হাত থেকে যেন ধর্মীয় পরিসরও মুক্ত হয়। একদম। আচ্ছা, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যেসব নেতা, মন্ত্রীরা যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে যেকোনো রকমের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে এত দেরি হয় কেন? বা নেওয়া হয় না কেন? কি মনে করেন? দেখুন, পশ্চিমবাংলা আপনি দেখুন, আমরা সবাই জানি আরএসএস এমন একটা সংগঠন, এবং আরএসএস এর এই নিয়ে কোনো রাগঢাকও নেই। তারা এটা পরিষ্কার বলেনও যে তারা রাজনীতিকে নয়, তারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করতে চান। এরকম একটা আরএসএস এর বক্তব্য বা তাদের ডকুমেন্টের মধ্যেই রয়েছে যে কে ক্ষমতায় আসলো না আসলো আমাদের কাছে ইম্পোর্টেন্ট নয়। আমাদের যে হিন্দু রাষ্ট্রের ভাবনা, আমাদের যে কালচারাল হিন্দুত্ব, ন্যাশনালিজম এর ভাবনা, সেইটার সাথে তুমি যদি একমত হয়ে দেশ চালাও, তুমি যে দলই হও না কেন, আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি সেই জায়গা থেকে বলুন, পশ্চিমবাংলায় আজকে বিজেপির গভর্নমেন্ট থাকলে কোন বাড়তি কাজটা করত, যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট করছে না আরএসএস এর হয়ে? কোন বাড়তি কাজটা হতো পশ্চিমবাংলায়? এমনকি বিজেপির গভর্নমেন্ট যে কাজটা আজ অব্দি কোনদিন করেনি কোন দেশে, বা কোন রাজ্যে, তা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করে দেখিয়ে দিলেন। সরকারের টাকায় মন্দির তৈরি। হ্যাঁ, মানে যা বিজেপি আজ অব্দি কোথাও করতে পারেনি। আজকে উনি ইমাম ভাতা দিচ্ছেন, কিন্তু উনার আমলেই কখনো মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হচ্ছে, কখনো আসানসোলে ইমাম বরকতের ছেলে খুন হচ্ছে দাঙ্গায়। করে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান একটা সামাজিক একটা ডিভিশন বাড়ছে। উনি বললেন যে পশ্চিমবাংলায় আমি ওয়াকফ চালু করতে দেব না। বলে কি করলেন? পশ্চিমবাংলাতে, মানে গোটা ভারতের আগে পশ্চিমবাংলায় কার্যত ওয়াকফের সেই অ্যামেন্ডমেন্ট লাগু হয়ে গেল। উনি বললেন এসআইআর, বললেন আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না। জানি না উনি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন। বাংলায় তো দিব্যি এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল। সুতরাং উনি থাকাতে পশ্চিমবাংলায় এই যে সিএএ পাস হচ্ছে, উনার দলের এমপি গুলো দিল্লিতে গিয়ে সিএ এর বিরুদ্ধে ভোট দিচ্ছে না, ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে ক্যাকাশিচি করে যাচ্ছে। তো সুতরাং উনি মুখ্যমন্ত্রী থাকায় আরএসএস এর কোন কাজটা পশ্চিমবাংলায় আটকে আছে, যা কিনা বিজেপি এসে আরো ভালো করে করতো? বরং এটা আরএসএস এর জায়গা থেকে একটা বড় সাফল্য যে আমার সামাজিক দর্শনকে ইমপ্লিমেন্ট করার জন্য বাংলার মতো একটা রাজ্যে, যে রাজ্যে স্বাধীনতার পর থেকে মানে দেশভাগ হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু তবু সেখানে কখনো আমার, মানে আরএসএস এর এজেন্ডা কখনো ইমপ্লিমেন্টেড হয়নি। এমন একটা রাজ্যে আমার বিজেপিকেও লাগছে না
একটা অন্য একটা তথাকথিত ধর্মনিরপেক্ষ দল, কংগ্রেস থেকে জন্ম নেওয়া একটা দল, হুম, হুম। সে আমার এজেন্ডাকে একটার পর একটা লাগু করে যাচ্ছে। হ্যাঁ। তাতে আর কে চুরি করলো, কি করলো, কি যায় আসে? কিন্তু এই যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা যেটা জিজ্ঞেস করলাম, যে সেটা নিতে এত দেরি হয় কেন? বা ওরা নেবে না বলে। দেখুন, আমি বলছি আপনাকে, সিবিআই কে কি ইডি কে না কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে হতো না। তারা যদি শুধুমাত্র মানে তাদের সংবিধান প্রদত্ত দায়িত্বটা পালন করত, তাদের স্বাভাবিক দায়িত্বটা পালন করত, তাহলেই গোটা তৃণমূল জেলে থাকতো। আমি আপনাকে ধরুন একটা উদাহরণ দিচ্ছি। আজকে আমার কাছে কি আপনার কাছে যদি ৳১০০ হিসাবের বাইরে পাওয়া যায়, ইনকাম ট্যাক্স ছাড়বে আপনাকে আমাকে? আপনি একজন প্রফেশনাল, আপনি আইটি ফাইল করেন, আমি আইটি ফাইল করি। তার সাথে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের বা কোনো কিছুর ৳১০০ র একটা ডিসক্রিপেন্সি পাওয়া যায়, আর কিছু হোক না হোক একটা ইনকাম ট্যাক্সের চিঠি তো এটলিস্ট আসবে। একদম। আপনি আমাকে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাই এবং ভাইয়ের বউ কার্তিক ব্যানার্জি আর তার স্ত্রী, কাউন্সিলর হয়েছেন ভদ্রমহিলার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারা নিজেরা এফিডেভিট জমা দিলেন, হ্যাঁ? সেখানে বলছেন যে আমরা কোনো চাকরি করি না, কোনো ব্যবসা করি না। পেশা কি না সমাজসেবা। এদিকে সম্পত্তি কত? ৫ কোটি। তাও ডিক্লেয়ার্ড সম্পত্তি। হ্যাঁ? মানে এরপরে তো এদের তো মানে মাটির উপর যা আছে মাটির তলায় তার থেকে বেশি আছে, ছেড়ে দিন। ডিক্লেয়ার্ড সম্পত্তি খালি ৳৫,০০,০০,০০০। আর যদি তাকে ইনকাম ট্যাক্স আবার ডেকে পর্যন্ত গ্রেপ্তার করা, রেড করা ছেড়ে দিন। একটা চিঠি পর্যন্ত পাঠাবেন। আমি কি বুঝবো এটার মানে বলুন তো? একটা কোম্পানি মনে করুন লিপস অ্যান্ড বাউন্স, দেখা গেল যে সেই লিপস অ্যান্ড বাউন্স এর মাধ্যমে নিয়োগের মানে চাকরি বিক্রির টাকা তার লন্ডারিং হয়েছে, টাকা খেটেছে সেই হুম, হুম, কোম্পানির মাধ্যমে। হুম। একই কোম্পানির ২ জন ডিরেক্টর। একজন হচ্ছে কালীঘাটের কাকু, একজন অভিষেক ব্যানার্জি। ওই কোম্পানির মাধ্যমে টাকা ঘুরেছে বলে একজন ডিরেক্টর অ্যারেস্ট হলো, জেল খাটলো, আর একজন ডিরেক্টর অ্যারেস্ট হলো না। মাঝখান থেকে যে অ্যারেস্ট হয়েছিল তাকেও ছেড়ে দিতে হলো। মানে জাস্টিস অমৃতা সিনহা ইডিকে বললেন যে অভিষেক ব্যানার্জির সম্পত্তির তালিকা কোর্টে জমা দাও। হ্যাঁ? ইডির দায়িত্ব কি ছিল? অভিষেক ব্যানার্জির কোথায় কি লুকোনো সম্পত্তি আছে, আড়াল করা সম্পত্তি রয়েছে, কোথায় আনডিক্লেয়ার্ড সম্পত্তি রয়েছে, সেইগুলোকে খুঁজে বার করে এনে সেটাকে কোর্টে জমা দেওয়ার। ইডি কি করলো? আপনি আনডিক্লেয়ার্ড ছেড়ে দিন। অভিষেক ব্যানার্জির নিজের ডিক্লেয়ার করা সম্পত্তি পর্যন্ত ইডি কোর্টে আনলো না, হাজির করলো না। এমনকি অভিষেক ব্যানার্জির যে বাড়িতে ইডি সমন করে চিঠি পাঠাচ্ছে আজকে ৩ বছর ধরে, ৪ বছর ধরে, বাড়ির যে ঠিকানায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, না হরিশ মুখার্জি রোডে, অভিষেক ব্যানার্জি নিজের যে বাড়ির ঠিকানায় ইডি চিঠি পাঠায়, সেই বাড়িটাকে পর্যন্ত অভিষেক ব্যানার্জির সম্পত্তির লিস্টে ইডি দেখালো না। অমৃতা সিনহা ওই কাগজটা পেয়ে কোর্টে বসে অবাক হয়ে যাচ্ছেন যে আপনারা কি আড়াল করার চেষ্টা করছেন একজন অ্যাকিউজড কে বা একজন তদন্তের আওতায় থাকা একজনকে। আপনারা কি করে সে নিজে তার ইলেকশন এফিডেভিটে যে সম্পত্তিগুলো ডিক্লেয়ার করেছে সেইটা পর্যন্ত ইডি দেখাচ্ছে না। আমি এটার মানেটা কি বুঝবো আপনি বলুন? বা আমরা কেউ এটা কি বুঝবো? দেখুন, এইটা ঘটনা যে এদের না এত বছর সুযোগ পেয়েছে, এদের কিছু করার থাকলে এরা বহুভাবে করতে পারত। এরা করেনি, তার কারণ এরা কিছু করবে না। আর আপনি উল্টো দিক থেকে ভেবে দেখুন, এই যে কিছু লোক মাঝে মধ্যে জেলে যায়। আচ্ছা ধরুন আপনি একজন সাংবাদিক, পডকাস্টার বা আপনি একজন প্রফেশনাল হিসেবে কি আমি বা যে কেউ আমি বলছি, ধরুন আমাদের পশ্চিমবাংলায় একজন যেকোনো সাধারণ মানুষ যিনি অত্যন্ত ভালো চাকরি করছেন, অত্যন্ত ভালো ব্যবসা করছেন, ৩ বছর চাকরি করে কত টাকা ইনকাম করবে? বা ব্যবসা করে কত টাকা ইনকাম করবে? ৳৩০০,০০,০০,০০০ করবে? ৳৪০০,০০,০০,০০০ করবে? করবে না তো। আমি বলছি দেখুন, তার মানে তৃণমূলের জন্য এদের প্যাকেজটা কি? প্যাকেজটা তো মন্দ না যে ভাই তুমি চুরি করে, স্মাগলিং করে, কয়লা পাচার করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে ১ম এ ৳৩০০,০০,০০,০০০, ৳৪০০,০০,০০০ কামাও। তারপরে ধরা যদি পড়ো, নামকা বাস্তে ২ বছর, ২.৫ বছর, ৩ বছর জেল খেটে আসো। ৩ বছর পরে জেল থেকে বেরিয়ে ৳৩০০,০০,০০,০০০, ৳৪০০,০০,০০০ সম্পত্তি বাকি জীবনটা ভোগ করো। তো কি খারাপ বলুন এটা? আজকে আমাকে যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় যে ৩ বছর তোমাকে কোথাও একটা থাকতে হবে, তার বদলে ৳৩০০,০০,০০,০০০ নিয়ে তুমি বাকি জীবনটা ভোগ করবে। কে রাজি হবে না বলুন তো? আপনি রাজি হবেন না? কে রাজিটা হবে না? তা এমতাবস্থায় তৃণমূলের যারা ধরা পড়ছে না, যাদের শাস্তি হচ্ছে না, যারা জেলে যাচ্ছে না, ছেড়ে দিন। যারা জেলে যাচ্ছেও, এই অনুব্রত বলুন, মদন মিত্র বলুন, পার্থ চ্যাটার্জি বলুন, এদের খারাপটা কি হলো বলুন তো? ৩০০-৪০০ কোটি টাকা ইনকাম করে ৩ বছর জেলে ঘুরে আসছে। এই কুণাল ঘোষ। এর অসুবিধাটা কি আছে এতে? বাকি জীবনটা ওই টাকায় টাকা পায়ের উপর পা তুলে ভোগ করবে। আর আমি একটা অপরাধ করলে আমাকে শাস্তি পেতে হবে, এই স্বাভাবিক নিয়মটা যদি সমাজে না থাকে, এই স্বাভাবিক ভয়টুকু যদি আমার মনে না থাকে, তাহলে আমাকে কে আটকাবে এই সমাজে? আর আমি যদি কোথাও ৳৫০০,০০,০০,০০০ ইনকাম করি, তাহলে আমার কাছে কোনো ব্যাপার? ভোটের আগে ৳৫,০০,০০,০০০ তার মধ্যে থেকে খরচা করে একটা ভোট জিতে যাওয়া? কি লাগে বলুন তো আজকের দিনে? আর একটা ভোট একদম। জিততে ওই টাকা দিয়ে গুন্ডা কিনে, পুলিশ কিনে, ১০ টা ক্লাবকে ১ মাস ধরে মাংস ভাত খাইয়ে, মদ খাইয়ে, তার ক্রিমিনালদেরকে টাকা দিয়ে ৪ টে পার্টি অফিসের বাইরে বোম মারিয়ে, ভোটের দিন ৪ টে জায়গায় ঝামেলা করে ৳২,০০,০০,০০০, ৳৩,০০,০০,০০০, ৳৪,০০,০০,০০০ খরচা করলে কোনো একটা বিধানসভা কেন্দ্র কি ৳৫-৭,০০,০০,০০০ খরচা করলে একটা লোকসভা কেন্দ্র গায়ের জোরে দখল করে নেওয়া কোনো ব্যাপার আজকের দিনে? তা যদি এখন যদি সিস্টেম হয়ে যায় যে ১ম এ ৳৫০০,০০,০০,০০০ কমাও,
3 বছর জেল খেটে আসো, তারপরে একটা করে ভোট আসবে, 5 কোটি টাকা করে খরচা করো, ভোটে যেত। এর চেয়ে সুখের জীবন কি হতে পারে বলুন তো? আচ্ছা শতরূপ, এবারে যেটা জানতে চাইবো, বাম আমলের কোন ৩ টে বড় ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ভুল পথে আপনারা গেছেন, যেটা আপনি আজ মানে আমি যদি জানতে চাই সেটা বলবেন? ধরুন, যেটা সবাই বলেছে আমাদের জমি অধিগ্রহণের প্রশ্নে আরো যত্নশীল হওয়া উচিত ছিল। হুম, অনেক প্রশ্নে আরো যত্নশীল হওয়া উচিত ছিল, অনেক প্রশ্নে হয়তো আরো কঠোর হওয়া উচিত ছিল। আচ্ছা। কারণ একজন মনে হলো রাস্তায় বসে আমি সব আটকে দেবো কলকারখানা, অমনি সে ইচ্ছে মতো বসে থাকলে। মমতা ব্যানার্জি আমাদেরকে দেখিয়ে দিলেন যে সরকারে থাকলে কিভাবে কাউকে ৫ মিনিটও রাস্তা আটকাতে দিতে নেই। অথচ উনি ২১ দিনের উপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে বসেছিলেন। গণতন্ত্রের খাতিরে ওনাকে ওখান থেকে সরানো হয়নি। সুতরাং প্রয়োজনীয় উদারতা বা প্রয়োজনীয় কঠোরতা দুটোরই হয়তো কোনো ক্ষেত্রে অভাব হয়েছে। হ্যাঁ? সুতরাং এটা তো অনেকেই মনে করেন। এটা একটা ভুল ছিল। হ্যাঁ, ১০০ আচ্ছা, বার। অ্যানাদার ওয়ান। তার মূল্য তো দিতে হচ্ছে বাংলাকে হুম, এখনো হুম, পর্যন্ত। হুম, যেটা জ্যোতিবাবু একসময়, বুদ্ধদেব একসময় বলেছিলেন যে হয়তো এডুকেশন সিস্টেমকে আরো আগে থেকে, মানে এই যে সমাজের যে পরিবর্তনটা আসছে, যে প্রাইভেট এডুকেশন থেকে শুরু করে ইংলিশ এডুকেশন ইত্যাদিগুলো। তো এডুকেশনাল একাডেমিক সেক্টরের রিফর্মটা হয়তো আরেকটু আগে, আরো কয়েক বছর আগে করলে ভালো হতো। হুম? যদিও তার মানে এই নয় যে ইংলিশ তুলে দেওয়া ইত্যাদি যে কথাগুলো বলা হয় সেগুলো অত্যন্ত যুক্তিপূর্ণ কথা। কেননা ৭৭ সালের ৭৮ সালের পরিস্থিতি দিয়ে ২০২৬ সাল বা ২৬ সালের পরিস্থিতিতে ১৯৭৮ সালকে জাজ করা যায় না। কিন্তু হ্যাঁ, যে রিফর্মটা যে ৯০ দশকের শেষে আসা হয়েছিল সেটা হয়তো আর কিছুদিন আগে আসলে হয়তো ভালো আচ্ছা। হতো। এবং কৃষিক্ষেত্রে আপনি যদি বলেন যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন এর ফলে যে ছোট, ছোট জমির মালিক হলেন কৃষকেরা, তাতে একটা জেনারেশন, দুটো জেনারেশন অবশ্যই উপকৃত হয়েছিল। কিন্তু ৯০ দশকের শেষ দিক থেকে ক্রমশ আরো বেশি করে নতুন ধরনের রিফর্ম, কেননা কি হয়, ৭৭-৭৮ সালে যিনি একটা জমির মালিক হয়েছিলেন, তারপরে হয়তো ২ সন্তান হলো। তো ওই জমি আবার দুজনের মধ্যে ভাগ হলো। তাদের দুজনের আবার ২ টো করে সন্তান হলো। মানে আগামী দিনে ওই জমিটা ৪ ভাগ ৫ ভাগে ভাগ হয়ে হুম, গেল। হুম। তখন জমির প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সবকিছু অনেক কমে গেল। সুতরাং ওই অপারেশন বর্গা ১ম ১৫-২০ বছর অবশ্যই কৃষককে যে রিলিফ যা দিয়েছিল, একটা সময়ের পরে কৃষিতে লাভজনক বা লাভ হওয়াটা কমে গেল। তখন সে মতাবস্থায় আবার নতুন করে কোঅপারেটিভ ফার্মিং থেকে শুরু করে এই রিফর্ম গুলো কৃষিক্ষেত্রে আনা। এইটা দরকার ছিল। যেখানে আমাদের ভাবনা চিন্তার একটা অভাব হয়েছে বলে অনেকেই মনে করেন। আচ্ছা, আগামী ৫ বছরে বাম রাজনীতিকে কোথায় দেখতে চান একজন যুব নেতা হিসেবে? আমি যেটা এর আগেও বলেছিলাম যে বাম রাজনীতিকে দেখুন ২০০০ মানে ১৯৬০-৭০ সালের বামপন্থা আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে, আমাদের রাজ্যকে অনেক কিছু দিয়েছে। অপারেশন বর্গা, ল্যান্ড রিফর্ম থেকে শুরু করে রাজনৈতিক বন্দী মুক্তি থেকে শুরু করে অবৈতনিক শিক্ষা, ফ্রি এডুকেশন, জাতপাত, ধর্ম নিয়ে মারামারি করা বিহীন একটা সমাজ দিয়েছে। তো ২০২৬ সালের বামপন্থাকে আর ২০২৬ এর মতো হতে হবে। সেখানে জেন্ডার পলিটিক্স, কাস্ট এক্সপ্লয়টেশন এর বিরুদ্ধে লড়াই, আপনার আ যেটা আমি বললাম এর হুম, আগে হুম, যে এনভায়রনমেন্ট, হুম, হুম। হ্যাঁ? এই সবকিছু সমৃদ্ধ একটা বামপন্থী আন্দোলন হিসেবে আচ্ছা। দেখতে চাই। আচ্ছা, মানুষের বিশ্বাস বলুন, ভালোবাসা বলুন বা আস্থা বলুন, সেটা কি এখনো বামেদের উপর আছে? যখন কি মনে হয়? দেখুন, অবিশ্বাস আছে বলে আমার মনে হয় না। আমি আপনাকে খুব সাধারণভাবে, আপনাকে উত্তর দিতে হবে না। কিন্তু আমি আপনাকে জাস্ট প্রশ্নটা করছি। হুম, হুম, যে মনে করুন আপনি ধরুন ৭ দিনের জন্য বাড়ির বাইরে যাবেন। আমি আপনাকে উত্তর চেয়ে এম্বারাস করব না। খালি উত্তরটা আপনিও মনে, মনে জানেন কি হবে, আমিও জানি। যারা শুনছেন তারাও জানেন যে আপনাকে ৭ দিনের জন্য কলকাতার বাইরে কি বাড়ির বাইরে যেতে হবে। ৭ দিনের জন্য বলা হলো বাড়ির চাবিটা কারো কাছে রেখে যেতে হবে। আপনি চাবিটা নিশ্চিন্তে কার কাছে রেখে যাবেন? কুণাল ঘোষ, মুকুল রায়ের কাছে? নাকি শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পন্ডের কাছে? নাকি সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমের কাছে? আপনাকে উত্তর দিতে হবে না, আমি যেটা বললাম। কিন্তু সবাই জানে মোটামুটি বাড়ির চাবিটা কার কাছে সাবধানে রেখে যাওয়া যাবে। সুতরাং অবিশ্বাস আমাদেরকে বিরাট কেউ করেন ব্যক্তিগত স্তরে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, ব্যক্তিগত সততাকে বিশ্বাস-অবিশ্বাসের থেকেও তো একমাত্র প্রশ্ন না। এবার যেটা দরকার একটা রাজ্যের জন্য, দেশের জন্য, সেটা করার ক্যাপাসিটি কতটা আছে সেই ভরসাটা থাকাও জরুরি। সেই জায়গা থেকে ডেফিনিটলি এখনো পর্যন্ত আমরা মনে করেছি যে কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ভরসার অভাব হয়েছে বলেই আমরা হেরেছি। কিন্তু সেই ভরসা আমরা অর্জন করার আমরা চেষ্টা করেছি। এবার দেখা যাক কি হয়। কিন্তু আমরা আশাবাদী। আচ্ছা, তৃণমূল এবং বিজেপি দুজনকেই কি সমদূরত্বে রেখে আগামী যে নির্বাচন আসছে সেখানে আপনারা লড়াই করবেন? দেখুন, আপনি যদি রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে বলেন সমদূরত্বে তো অবশ্যই। কিন্তু আমরা কখনো দুজনকে সমান
ক্ষতিকর দল বলে মনে করি না। আমরা মনে করি যে তৃণমূল কোনো দলই নয়। সেই আপনি যদি খুব আদর্শগতভাবে দেখেন, বিজেপিকে আমরা অনেক বড় শত্রু হিসেবে রাজনৈতিকভাবে দর্শনগতভাবে দেখি। কেননা বিজেপি যদি আজকে ক্ষমতা থেকে চলেও যায় তারপরেও বিজেপি থাকবে। কেননা বিজেপির একটা চিন্তা আছে, যে চিন্তাটার বিরুদ্ধে আমাদের লড়াই। যেটা কিনা নরেন্দ্র মোদী আমাদের ব্যাপারে বলেছিলেন যে কমিউনিস্টরা এখন দেশে খুব মানে সংখ্যালঘু হয়ে গেছে, ৩-৪ টে রাজ্যে রয়েছে, কিন্তু ওদের যে সোচ है उनका वो हमारे लिए खतरनाक है। Similarly, the same thing goes for BJP also from our end. বিজেপি যদি কালকে ক্ষমতায় নাও থাকে, আরএসএস ক্ষমতায় নাও থাকে, তবু আরএসএস এর যে চিন্তা, যে দর্শন, যে মানে হিন্দু হিন্দুস্তান, তোমাকে আপার কাস্ট হতে হবে, তোমাকে পুরুষ হতে হবে, তোমাকে হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী, একটা পেট্রিয়ার্কাল, যে একটা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এর ওদের যে একটা দর্শন, সেই দর্শন ওরা ক্ষমতায় না থাকলেও থাকবে। হয়তো ক্ষমতায় থাকলে সেটা আরো একটা একটা অনুকূল পরিবেশ পাবে, কিন্তু না হলেও থাকবে। ওদের সঙ্গে লড়াইটা আমাদের থাকবেই। তৃণমূল কালকে ক্ষমতায় যদি চলে যায়, কালকে বিকেলবেলা থেকে তৃণমূল করার একটা লোকও থাকবে না। সুতরাং কখনোই আমাদের কাছে সমান শত্রু, মানে সমান গুরুত্বপূর্ণ শত্রু দুজন নয়। তবে হ্যাঁ, পশ্চিমবাংলায় তারা সরকারে আছে যখন, তাদের সাথে আমাদের যে লড়াই, তা তো করতেই হবে। একদম। এবার একটু র‍্যাপিড ফায়ারে আসি। খুব ফাস্ট, এরকম নয় যে একটা কথাতেই উত্তর দিতে হবে। ২০২৬ সালে দাঁড়িয়ে বাম রাজনীতি কি তরুণদের কাছে আকর্ষণীয়? কি মনে হয়? হ্যাঁ, এবং ওকে। এটা আমি দেখুন, আমি বলার জন্য বলছি তা না, এটা আমি বিশ্বাস করি। যে কারণে আপনি দেখবেন যে আপনি যদি সেই অর্থে তরুণ কর্মী, রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব দেখেন, আপনি যে অর্থে বামপন্থীদের মধ্যে সেটা পাবেন, সেটা অন্য দলে পাবেন না। হয়তো পাবেন, কিন্তু কেউ কারো ভাইপো, কেউ কারুর ছেলে, কেউ কারুর নাতি, এইভাবে। কিন্তু আমাদের পার্টির তরুণ নেতৃত্ব বলতে যাদেরকে মানুষ চেনে, হুম, হুম। তারা কিন্তু কেউ কারো ছেলে, নাতি, ভাইপো হিসেবে উঠে আসেনি। তারা কিন্তু একদম মানে লড়াই আন্দোলনের মধ্যে থেকেই পার্টির একটা দায়িত্বে এসেছে। তার কারণটা হচ্ছে বামপন্থী আন্দোলনের মধ্যে সেই স্পেসটা রয়েছে। আজকের দিনের একজন তরুণেরও নিজের স্কিলকে আরো এক্সপ্লোর করা, ডেভেলপ করার এবং কন্ট্রিবিউট করার। বাম আমলেও রাজনৈতিক হিংসা ছিল। এই ইতিহাস কি মানবেন? হুম, অবশ্যই মানব। এবং আমাদের ডেফিনিটলি এই ব্যাপারেও আমাদেরকে যত্নশীল, আপনি আমাকে ইনফ্যাক্ট যেটা প্রশ্ন করেছিলেন, যদি আমাকে আমার এটা তখন মাথায় আসেনি, বাট আমার হয়তো মাথায় আসা উচিত ছিল। যাতে রাজনৈতিক হিংসামুক্ত একটা সমাজ তৈরি করা যায়, তার জন্যও আমাদেরকে অনেক যত্নশীল হতে হবে। এবং দেখুন, আমি কখনো এই উদাহরণ আমরা দেব না যে আমাদের সময় ছিল তো কি হয়েছে? ৭৭ এর আগে কংগ্রেস আমলে আরো বেশি ছিল। তবে কংগ্রেস বলবে আমাদের ব্রিটিশ আমলে আরো বেশি ছিল। ব্রিটিশরা বলবে মুঘল আমলে আরো বেশি ছিল। ওই আলোচনাগুলো ফিউডাল আলোচনা। সমাজ বা পৃথিবী সভ্যতার দিকে এগোচ্ছে, এবং আমাদেরকেও অতীতের যা খারাপ সেগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে হবে। ডেফিনিটলি রাজনৈতিক হিংসামুক্ত সমাজ তৈরি করা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমাদের সময়ও ছিল এটা। হয়তো এখন বেড়েছে, কিন্তু আমাদের সময় ছিল না এমন নয়। আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে আরো। ২০২৬ এ বাম রাজনীতিতে নতুন মুখ কি আসতে চলেছে? প্রত্যেক দিনই তো আসছে। আসছেই তো। না, এটা নেতা কনস্ট্যান্ট প্রসেস। হিসেবে সেরকম কোনো নতুন হ্যাঁ, মুখ? অবশ্যই। দেখুন, আমি বলছি কি হয় দেখুন, আপনারা টেলিভিশনে বা খবরের কাগজে যাদেরকে দেখা যায় বেশি, বা এখানেও একটা ব্যাপার আছে জানেন তো? ধরুন এই যে টেলিভিশন চ্যানেল বলুন, কি বলুন, কি হয়, এই সবার অফিস কলকাতায়, হ্যাঁ? কি সেক্টর 5 এ। সন্ধ্যেবেলা কাউকে একজনকে দরকার কোনো একটা আলোচনায়, কি কারোর একটা রিঅ্যাকশন, তো কোনো ঘটনা ঘটে গেছে, অফিস থেকে বলল ফোন করে, আপনার রিঅ্যাকশন লাগবে। তো কি হয়, কলকাতার আশপাশে এদিকে সল্টলেক, দমদম, হুম, হ্যাঁ? হুম। বড়জোর এদিকে সোনারপুর, মানে এই বেল্টের মধ্যেই যারা বসবাস করে, তারা অনেক বেশি এইভাবে একটা মিডিয়া গ্লেয়ারে থাকে। একদম। তার মানে এই নয় যে পুরুলিয়াতে ধরুন বান্দোয়ানে একজন কেউ আছে, কি হয়তো কোচবিহারের মনে করুন ধরুন দিনহাটায় হুম, হুম। একজন আছে, কি ঝাড়গ্রামে কেউ আছে। হয়তো আমাদের থেকে অনেক ভালো সে, আমাদের এই কথাটাই সে অনেক আর্টিকুলেট, আপনি যে শুরুতে বললেন না আমার ব্যাপারে, যে একদম। আমি ভালো কথা বলতে পারি, আমার থেকে ১০ গুণ ভালো কথা বলতে পারে হুম, হয়তো। হুম। কিন্তু লজিস্টিক্যালি এটা সম্ভব না তার পক্ষে বা কোনো চ্যানেলের পক্ষে টু হ্যাভ হিম অর হার একদম। ইন দ্য ইভনিং ফর আ শো। হুম, হুম। তো তার মানে এরা মিডিয়া গ্লেয়ারের বাইরে আছে, মানে কিন্তু এই নয় যে এরা এক্সিস্ট করে না। আমি আপনাকে বলছি, ধরুন যাদেরকে নিয়ে আলোচনা, আকিক হাসান আমাদের পার্টির যে নেতা আছে কোচবিহারে, আমার থেকে বয়সে ছোট। সে কৃষক সভার এখন আমাদের কোচবিহার জেলার নেতা। এত কম বয়সে কৃষক সভার জেলার নেতা, কৃষক সভার ইতিহাসে খুব কম হয়েছে। আমার থেকে বয়সে অনেক ছোট। বিধানসভা ভোটে আমাদের প্রার্থী ছিল, আমরা জিততে পারিনি ওই সিটটা। কিন্তু ধরুন এই আকিককে আপনি চট করে দেখবেন না যে কলকাতার প্রচুর লোক চিনতে পারে, মানে এক কথায় চিনছে। কিন্তু আমাদের মেদিনীপুরে আছে পরিতোষ পট্টনায়ক। আপনি ওর বক্তৃতা যদি কোনো ফেসবুকে বা ইউটিউবে শোনেন, আপনি দেখবেন যে কি ব্রিলিয়ান্ট বক্তা, কি ভালো লড়াকু একজন ইয়ে। কিন্তু ওই কলকাতা বা সাউথ ক্যালকাটার এই মিডিয়া গ্লেয়ারের বাইরে। হুম, হুম। কিন্তু প্রত্যেক দিনই আমি ২ টো নাম বললাম, এরকম আরো অনেক নাম বহু বলতে পারি। রয়েছে। আমি বলছি আমার দলের নয়, সিপিআই এর প্রতীক বলে একজন আমাদের আছে, ঝাড়গ্রামে থাকে। মানে ঝাড়গ্রামে আপনি যদি কখনো যান, যেকোনো মানুষকে জিজ্ঞেস করবেন, ও এক ডাকে সবাই ওকে চিনবে। মানে সে মানুষের বিপদে আপদে, সে ক্যান্টিন চালানো থেকে শুরু করে, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, ঝাড়গ্রাম থেকে লিফট নিয়ে ছুটে চলে গেল ওখানে। মানে কেউ কাজ করতে গিয়ে ওখানে আটকে পড়েছে, খাবার নেই, তার জন্য পৌঁছে গেল। মানে ওরকম, মানে আপনি রাজনৈতিক কর্মী ছেড়ে দিন, সমাজ সেবা করার মতো ছেলে আমি আমার জীবনে খুব কম দেখেছি। সিপিআই এর নেতা আমাদের, ও আমাদের
কাউন্সিলর ভোটে প্রার্থী ছিল। তো আমি বলছি যে এরকম অনেকে রয়েছে মিডিয়ার এই লেয়ারের বাইরে যারা কিনা অত্যন্ত মানে কি বলবো? মানে জীবনের সবকিছু ছেড়ে তারা মানুষের জন্য কাজ করছে এবং করে যাচ্ছে। হুম, হুম। তার জন্য তাদেরকে দলও বদলাতে হচ্ছে না। তাদের জন্য তাদেরকে ৪ টে বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে না। তাদেরকে সম্পত্তিও বানাতে হচ্ছে না। তারা কিন্তু মানুষের জন্য কাজ বলতে মানুষের জন্য কাজই তারা করছে। সুতরাং এটা তো আছেই আমাদের বামপন্থী রাজনীতিতে। একজন বাম নেতা হিসেবে আপনি কি কখনো কোনো ভুল করেছেন এবং যে ভুল থেকে আপনি শিক্ষা পেয়েছেন বা হ্যাঁ, নিয়েছেন? হ্যাঁ অবশ্যই। কি? মানে ধরুন আমি যেটা আচ্ছা ব্যায়াম নেতা হিসেবে নয়, বাট আমার এখন when I look back আমার অনেক ক্ষেত্রেই মনে হয় যে অনেক উম মানে কোনো লড়াইয়ের ক্ষেত্রে বা কোনো সময় কোনো সিদ্ধান্ত হয়তো সেটা কলেজ ইলেকশনের সময় হতে পারে, পরবর্তীকালেও হতে পারে। হয়তো এইটা ওরকম ভাবে করলে হতো, ওটা করলে ভালো হতো। কখনো কোনো কথা আমি হয়তো কখনো খুব রেগুলারলি না খুব ইউজুয়ালি এটা হয় না। কিন্তু কখনো হয়তো মাথা গরম করে এমন কোনো কথা বলে ফেলেছি যেটা আমার পরে আমার অনুশোচনা হয়েছে যে এই কথাটা আমার না বললে ভালো হতো। ২-১ বার এরকমও হয়েছে। একদম। আচ্ছা, রাজনীতিতে আসার সিদ্ধান্ত কি ছোটবেলা থেকেই? না একদম ছোটবেলা থেকে নয়, বাট মোটামুটি কলেজে পড়ার সময় থেকে। আচ্ছা, যদি আ মানে এখন রাজনীতিতে না থাকতেন তাহলে কি করতেন? তাহলেও যেগুলো করতাম সেগুলো আমি এমনিও করি মানে কি বা সেগুলো? করতে চাই। আমার একটা যেরকম আমি শুরুতে বললেন যেরকম আমার একটা বয়স পর্যন্ত ইচ্ছে ছিল প্রফেশনালি ক্রিকেট খেলার। আমার হুম, তো হুম। প্রফেশনালি খেলা হয় না, বাট ওই আরকি। যেন খেলি। আমার মানে আমি মেবি I would have been a musician. I wanted to become a filmmaker. তো ওকে। সো এই ইচ্ছা বা ইয়েগুলো রয়েছে। এখন আর আগের মতো সেগুলো পারসিউ করা হয় না, বাট ওই আরকি। মিউজিশিয়ান ইন দ্যা সেন্স আপনি গান গাইতে ভালোবাসেন না শুনতে না ভালোবাসেন? আমি শুনতে তো সবাই ভালোবাসে। আমি একটা সময় পর্যন্ত খুব নিয়মিত গিটার বাজাতাম। ও আমাদের ব্যান্ড ছিল আমাদের যখন আমরা কলেজে পড়ি। ইনফেক্ট কলেজের পরেও কিছু বছর পর্যন্ত I was a very serious musician. কিন্তু তারপরে একটা সময়ের পরে আরকি সেটা যা হয় আরকি। একদিকে যখন তো এখনো সেটা প্রবলেম হয়ে বাড়িতে যায়। অবসর সময়ে করা হয়? বাজানো অবসর হয়? সময় হয় বন্ধু-বান্ধবদের মধ্যে যখন আড্ডা হয়, কিছু হয় তখন হয়। আচ্ছা। আচ্ছা, ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? যেটা কাজের ক্ষেত্রে আরো মসৃণ করে? আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো ব্যক্তি অনুপ্রেরণা সত্যি কথা বলতে নেই। তবে আমার রাজনীতি করতে গিয়ে আমাকে এরকম অনেক পরিস্থিতির সামনে আমি পড়েছি যেগুলো কিনা আমায় অনুপ্রাণিত করেছে। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে আমার একবার আমি আ ওরকম বিশদে না গিয়ে বলছি মানে যেকোনো কারণেই হোক I was very down মানে আমার একটা যদি মনে হচ্ছিল যে আমি আর থাকবো না একদম। বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, ৬-৭ বছর আগেকার কথা হবে। তো আমি কিছুটা হয় না? কিছু কখনো একটা সময় আসে যেমন একটা withdrawal এটা চলে আসে যে আমার এটা ভাল লাগছে না, আমি হুম, হুম। সরে আসবো ইত্যাদি। ২০১৬ র জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম মাস হবে আমার যতদূর মনে পড়ছে। মানে প্রায় ১০ বছর হয়ে গেল। ওই ১৫ ডিসেম্বর, ১৬ জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম হবে। তো আমার ওই সময় মনে আছে আমি একদিন যাদবপুর 8B যাবো। তো আমি ওই গড়িয়াহাট মোড় থেকে যাদবপুরের 8B র দিকে হাঁটছি। আর আমার এটা বরাবরই আমার ছোটবেলা থেকেই বা ইয়ে থেকে অভ্যেস আমার যখন একটু মন খারাপ থাকে আমার হাঁটতে ভালো লাগে। একা হাঁটতে ভালো লাগে আমার। তো হাঁটছি তো আমার এখনো মনে হয় গোল পার্কের মেঘমল্লারের কাছে যে অটো হুম, স্ট্যান্ডটা হুম, আছে ওইটা হুম, হুম। ক্রস করছি। তো আমার এক বয়স্ক মতো ভদ্রলোক আমাকে দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে, "তুমি শতরূপ না?" ওই যে এমন হ্যাঁ। তখন উনি নিজের পরিচয় বললেন যে, "আমি খুব সমর্থক সিপিএম এর।" বলে আমাকে যে কথাটা বললেন যে, "আমি এখন হাসপাতালে যাচ্ছি। আমার বৌমা ওখানে ভর্তি। গত গতকাল না গত পরশুদিন বললেন আমার নাতি হয়েছে। আমার চিত্তরঞ্জনে বললেন আমার বৌমা ভর্তি আছে। আমি এখন ওখানে যাচ্ছি। আমার নাতি হয়েছে। বলে আমাদের গোটা পরিবার মানে বামপন্থী পরিবার আমরা হুম। খুব ভালোবাসি। তোমাকে আমাদের পরিবারের সবাই খুব ভালোবাসে। আমার ছেলে আর বৌমা মিলে ঠিক করেছে নাতির নাম রাখবে শতরূপ।" আচ্ছা। আমি বলছি আপনাকে আমি এত বছর পরে বলছি আমার এটা ইয়ে। আমার বিশ্বাস করুন তার আগে কিছু কারণে আমার একটা ভয়ংকর একটা ডিপ্রেশন কাইন্ড অফ হুম, withdrawal চলছিল। আমার মনে হচ্ছিল যে আমি না কিন্তু ওই মুহূর্ত না একটা ম্যাজিকের মতো সব কেটে গেল। আমার মনে হলো সত্যি মানে I have reasons to keep doing what I am doing. একদম নিশ্চয়ই আমি ভুলও কিছু করেছি, অনেক ব্যর্থতা আছে। কিন্তু কিছু নিশ্চয়ই ঠিকও করেছি। ঠিক। যার জন্য এই ভালোবাসাটাও তো একটা সম্পদ। এবং আমি আপনাকে এটা বলছি এইটাও যে ধরুন কখনো আমার কোনো ভুল কাজ করে আমায় পুলিশ ধরলো কিনা কি মিলিটারি ধরলো কিনা পরের কথা। কিন্তু প্রত্যেকজন মানুষের মধ্যে নিজের মধ্যে তো একটা চেতনা থাকা উচিত যে আমি কোনো অন্যায় করব না, আমি কোনো অপরাধ করব না। এইটা কিন্তু স্বশাসনেরও একটা কারণ যে আমি এমন কিছু করব না যাতে করে কিনা আমাকে এতটা ভালোবেসেছেন যে মানুষেরা যারা আমাকে চিনতেন না, জানতেন না, কোনো হুম, কিছু হুম। না। কিন্তু এতটা ভালোবেসেছেন কেউ নিজের সন্তানের নাম রাখছে আমার নামে। তারা যেন কখনো ছোট না হয় আমার জন্য। হ্যাঁ? মানে একদম। এইটাও কিন্তু একটা নিজেকে ভালো রাখার যে একটা কারণ দেখুন সত্যি কথা বলতে আমাদের চারদিকেও কি প্রভোকেশন নেই? আমাদের চারদিকেও কি কোনো প্রলোভন নেই? হুম, মানে হুম। আমাদের কাছেও কি আ মানে ভেসে যাওয়ার হাতছানি নেই? সুতরাং সেই একটা জায়গা থেকে নিজেকে আ সৎ রাখা, নিজেকে আ
আমি পরাজিত হতে পারি কিন্তু যেন লজ্জিত হতে না হয় আমায় কখনো। হুম, হুম। কি আমার জন্য যেন অন্য কাউকে লজ্জিত না হতে হয়। এইটার জন্যও কিন্তু মানে এই ইন্সপিরেশন গুলো একটা ইন্সপিরেশন হিসেবে কাজ বা একটা একদম গাইডিং ফোর্স হিসেবে কাজ করে। ঠিক কথা। আপনার কাছে সিপিআইএম এর সর্বকালের সেরা নেতা কে? বুদ্ধবাবু না জ্যোতিবাবু? দেখুন ওইভাবে না আমি আপনাকে আপনি যদি মুখ্যমন্ত্রী হিসেবে বলেন বা কিছু হিসেবে আমি আমাদের ক্ষেত্রে যেরকম বললাম, সেরকম হয়তো এটা জ্যোতিবাবু বা বুদ্ধদার ক্ষেত্রেও সত্যি। উনারা তো ডেফিনিটলি উনারা ধ্রুবতারার মতো এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বাইরেও এরকম অনেক নেতা, অনেক কর্মী সংগঠকরা রয়েছেন ধরুন তেভাগা আন্দোলনে যারা লড়াই করেছিলেন। না, যদি দুজনের হ্যাঁ? মধ্যেই কোনো একজনকে বলতে বলা হয়। দেখুন এই দুজনের মধ্যে এখন জ্যোতিবাবু যে সময়ে পার্টি বিল্ড করেছেন, সেই সময়ের সাথে তো কোনো তুলনা হয় না অন্য কিছুর, তাই না? মানে জেলে থেকে দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থেকে, স্বাধীনতার আগে সেই লন্ডন মজলিস, সেখান থেকে স্বাধীনতার হুম, লড়াইয়ে হুম, হুম। ওখান থেকে অংশগ্রহণ করা, লন্ডনে থেকে লন্ডনের বা ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে একটা রাজনৈতিক আন্দোলনে শামিল হওয়া, ফিরে আসা, আন্ডারগ্রাউন্ডে থাকা, ওই সময় তার ক্যারিয়ার ব্যারিস্টারি পড়ে এসে হুম, হুম। সেই পেশায় না গিয়ে একদম কমিউনিস্ট তাই। পার্টি হয়ে নিষিদ্ধ হওয়া সেই পার্টি, সেখানে লড়াই করা, এগুলো তো আছে না? সুতরাং ওই সময়টা দেখুন প্রতিটা সময় তারা যে নেতা তৈরি করেন, ওই সময়ে খালি জ্যোতিবাবু বলে না, জ্যোতিবাবু হতে পারেন, মুজাফফর আহমেদ হতে পারেন, হরেকৃষ্ণ গঙ্গার হতে পারেন, প্রমোদ দাশগুপ্ত হতে পারেন, কি ধরুন ইএমএস হতে পারেন, সুরজিতের মতো নেতারা হতে পারেন। পাকিস্তানের জেলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তানের জেলে বন্দী থেকেছেন। একদম। তারপরে ছাড়া পেয়েছেন। তো এদের সাথে মুজাফফর আহমেদ, মীরা মানে সেরকম ওদের কোনো একজনকে বেছে নেওয়া খুব মুশকিল। না আমি এইটা বলছি যে জ্যোতিবাবুরা যে লড়াইটা করেছেন সেই লড়াই তো সেইটা তো অন্য একটা বিষয়। মানে তার সাথে তো অন্য কিছুর তুলনা হয় না। একদম। একটা কথায় বা একটা শব্দে যদি বলা হয়, কি বলবেন আ মমতা বন্দ্যোপাধ্যায়? এক শব্দে? দেখুন এক শব্দে বলতে গেলে বলব চোর। কিন্তু আমার সেটা একটু হার্শ হবে তার কারণটা হচ্ছে যে তার বাইরেও হয়তো উনাকে নিয়ে আরো অনেক কথা বলার সুযোগ আছে। হয়তো ৫ টা আরো খারাপ কথা বলার সুযোগ আছে। হয়তো ২-৩ টা ভালো কথা বলারও সুযোগ রয়েছে। সুতরাং এক শব্দে বলাটা একটু উনার প্রতি আনফেয়ার। আমাকে যদি আপনি নেহাত ইনসিস্ট করতে পারেন তাহলে আমি বলব চোর, আর নরেন্দ্র মোদী? স্বৈরাচারী। একদম। আ যেহেতু ক্রিকেট খেলতে বেশি ভালোবাসেন, কিন্তু ফুটবলের ক্ষেত্রে যদি যেকোনো একটা দলকে বেছে নিতে বলা হয়, কাকে বাছবেন? মানে কি মানে আমাদের ভারতীয় দলগুলোর মধ্যে না? ইস্টবেঙ্গল মোহনবাগান। ও আমি তো মোহনবাগানের সমর্থক। আচ্ছা, তবে এখন তো যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবই এখন কি তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। সুতরাং সবারই হচ্ছে আ ফাউন্ডেশন ডে তে বা বিভিন্ন মোহনবাগান দিবসের দিন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আর অরূপ বিশ্বাসরা মিলে আরকি তৃণমূলের সভা পরিচালনা করছেন। যেমন ঈদের মঞ্চ তেমন মোহনবাগানের ফাউন্ডেশন বা আপনার এই মোহনবাগান দিবস কি তেমন ইস্ট বেঙ্গলের ফাউন্ডেশন ডে তেমন মোহামেডানের কোন সবই এখন তৃণমূলের মঞ্চ হয়ে গেছে। সুতরাং সেগুলোর হাত থেকে ক্লাবগুলোকেও মুক্ত করা দরকার বলে মনে হয়। আমি দেখেছি একজন তৃণমূলের একজন মুখপাত্র একটা প্রেস কনফারেন্স করছেন একটা ক্লাবের লনে বসে। হুম, তার হুম, দলের হয়ে প্রেস কনফারেন্স করছেন। হুম, হুম। সুতরাং এইগুলো তো কোনদিন নৈহাটিতে তৃণমূলের প্রার্থী হয়ে ইস্ট বেঙ্গলে জার্সি পরে প্রচার করা হচ্ছে। এটা কি সাধারণ ইস্ট বেঙ্গল সমর্থকরা চেয়েছিলেন? নিশ্চয়ই চাননি। হ্যাঁ? সুতরাং এইগুলোর হাত থেকে বাংলার ফুটবলকেও মুক্ত করা দরকার। একদম। আমরা একদম শেষে এসে যেটা জানতে চাইবো যে আসন্ন নির্বাচনে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে যুব নেতা হিসেবে আপনার কি বার্তা থাকবে? দেখুন আমরা না এমন একটা ক্রসরোড এ দাঁড়িয়ে আছি যেটা না শুধুমাত্র কতগুলো রাজনৈতিক দলের মধ্যে লড়াই নয়। এটা না একটা রেশনালিটি বনাম ইরেশনালিটি লড়াই চলছে। না আমাদের দেশ ধরুন ৪৭ সালে যখন স্বাধীন হলো সেই সময় নেহেরু, ডক্টর বি. আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যারা সেই সময় সর্দার প্যাটেল যারা দেশ শাসনের দায়িত্ব পেলেন তারা কি দেখলেন বা কি বললেন বা কি কোন পথে দেশকে নিয়ে গেলেন? যে ২০০ বছর ব্রিটিশের গোলামি করে একটা দেশ আমরা স্বাধীন হয়েছি এবার আমাদের দেশ গঠন করতে হবে। কোন পথে দেশ গঠিত হবে? দেশকে স্বাবলম্বী হতে হবে অর্থনৈতিকভাবে, বিজ্ঞানে, গবেষণায়, শিক্ষায় স্বাবলম্বী হতে হবে। তারা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বানালেন। ভিলাই বোকারো স্টিল প্ল্যান্ট বানালেন। তারা ইসরো বানালেন। তারা মনে করুন আইআইটি বানালেন, আইআইএম হুম, বানালেন। হুম, এতগুলো মাইনরিটি স্কলারশিপ, ট্রাইবাল স্কলারশিপ, এসসি/এসটি স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন তার এইগুলো শুরু করলেন। আপনি চিন্তা করুন সেই সময় যদি মোদির মতো একজন নেতা থাকতেন, তিনি বলতেন যে, "না ২০০ বছর পরে দেশ স্বাধীন হয়েছে। এবার নতুন দেশ গঠন করতে হবে। কি করতে হবে? আমি স্টিল অথরিটি বানাবো না, আমি ডিভিসি বানাবো না, আমি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বানাবো না, আমি ইসরো বানাবো না। তার বদলে আমি রাম মন্দির বানাবো আর হনুমানের মূর্তি বানাবো।" তাহলে বলুন আজ দেশটার কি চেহারা হতো? যদি মমতা ব্যানার্জির মতো লিডার থাকতেন, তিনি বলতেন, "আমি আইআইটি বানাবো না, আমি আইআইএম বানাবো না, আমি আ এসসি/এসটি স্কলারশিপ দেব না। আমি কি করব? আমি ইমাম ভাতা দেব আর পুজো কমিটিকে চাঁদা দেব।"
তাহলে বলুন আমি দেশটার চেহারা কি হতো আজকে? আমি সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব বাদ দিয়ে বলছি। অতএব আজকের দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা একটা রেশনালিটি ভার্সাস ইরেশনালিটির একটা লড়াইয়ে দাঁড়িয়ে আছি। আমরা মানুষের কাছে আবেদন করব, রেশনালিটির পক্ষে আপনারা দাঁড়ান। কেননা এই যে লড়াই হচ্ছে না, এই পথে সত্যি যদি দেশ চলে, রাজ্য চলে, ২ টা ভোট, ৫ টা ভোট এটা পার করে ফেলতে পারে যে আমি রাম মন্দির বানিয়েছি আমায় ভোট দাও। আমি ইমাম ভাতা দিয়েছি আমাকে ভোট দাও। তারপরে যে দিনগুলো অপেক্ষা করে আছে আমাদের জন্য, সেগুলো কিন্তু সত্যি, সত্যি দলমত নির্বিশেষে এগুলো কারোর জন্য মানে দেশটার বাসযোগ্য থাকবে না। সুতরাং এটাকে আটকাতে হবে এবং আমাদের দেশের সেই সম্পদ আছে, আমাদের সেই সমৃদ্ধি রয়েছে, যা দিয়ে আমরা একটা উন্নত একটা দেশ তৈরি করতে পারি। সেই সেই সুযোগ যেন আমরা পাই। থ্যাংক ইউ সো মাচ শতরূপ আপনাকে। গল্পে আড্ডায় অনেকটা সময় কেটে গেল। কিন্তু আপনার সঙ্গে কথা বলতে গেলে মনে হয় অনেক কিছু বাকি রয়ে গেল। আমি অনেকটা নোট নিয়ে এসেছিলাম যে এই পয়েন্টগুলো আমি কথা বলব। কিন্তু সেগুলো অনেকগুলোই আমি টাচ আবার হবে করতে কোনো পারিনি। সময়। আবার হুম। কখনো সিউর, নিশ্চয়ই। সিউর, নিশ্চয়ই। কারণ এখন ভোটের আগে আপনিও ব্যস্ত কাজ নিয়ে। না, তবুও অনেকটা সময় দিলেন। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। আর আমাদের পক্ষ থেকে, বাঞ্ছারামের পক্ষ থেকে আপনার জন্য থ্যাংক ইউ। একটা থ্যাংক ইউ, gift থ্যাংকস। আছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বাপরে! কত ভারী। নির্বাচন আসন্ন, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা রয়েছে এবং সেই এজেন্ডায় তারা নিজের মতন করে প্রচার শুরু করবেন, নিজের মতন করে তারা গোছাচ্ছেন। কিন্তু আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু নিজস্ব একান্ত ব্যক্তিগত মতামত আপনাদের। তবে শতরূপের সঙ্গে কথা বলে বেশ কিছু নতুন দিক আমি জানতে পারলাম। কারণ অনেক সময় হয় কথার মধ্যে থেকে উঠে আসে যে এই মুহূর্তে আমরা রাজ্যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কি পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে, বাম নেতা হিসেবে, যুব নেতা হিসেবে তারা কি ভাবছেন আগামী দিনে কি পরিবর্তন রাজ্যের জন্য তারা করতে পারেন? তবে আপনারা কি ধরনের পরিবর্তন চাইছেন, আপনারা কি চাইছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই একবার লিখে জানাবেন। আগামী দিনে শতরূপের মতো অনেকেই আসবেন এবং তাদের সঙ্গে আমরা গল্পে আড্ডায় আগামী দিনে কি হতে চলেছে, কি হতে পারে, কি হলে রাজ্যের আরো ভালো হবে সেসব নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সঙ্গে থাকবেন, ডেমি আনলিশডকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।